আমি মোটামুটি ইন্ট্রোভার্ট ছিলাম, চুপচাপ শান্ত স্বভাবের। আমি তিতুমির কলেজে তারপর একদিন গেছি খোঁজ খবর নিতে যে আমার ক্লাসরুম কোনটা, আমি রোল নাম্বার। আচ্ছা, আমি নিজেকে নর্মালি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই পরিচয় দিই। এর পাশাপাশি হচ্ছে তুমি তো অলরেডি বললা যে নিজেকে এডুকেটরও বলি, কারণ আমি নিজে যতটুকু শিখি সেটাই চেষ্টা করি হচ্ছে অন্য মানুষকে জানানোর জন্য, শেখার জন্য। আর আমি খুবই এভারেজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুবই হচ্ছে কি বলবো যে ট্যালেন্টেড বা অনেক বেশি কিছু জানি এমন না। বাট আমি একটা জিনিস হচ্ছে যেটা চেষ্টা করি অলওয়েজ নিজেকে হচ্ছে শেখার উপর রাখার চেষ্টা করি, এবং যতটুকু নিজে শিখতে পারি সেই নলেজটাও চেষ্টা করি হচ্ছে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আই গেস এই কারণেই হচ্ছে আমাদের টেক কমিউনিটিতে মানুষজন আমাকে বেশি পরিমাণ চিনে আর কি। খুব ভালো ইঞ্জিনিয়ার হিসেবে চিনে এমন না, বাট এমনভাবে চিনে যে আমি আসলে হচ্ছে আমার নলেজটা মানুষজনের সাথে শেয়ার করি আর কি। তো এটার আরও কিছু গল্প হয়তো আমাদের সামনে চলে আসবে আর কি আমরা আলোচনার মধ্য দিয়ে। আর এই তো, এছাড়া মেইনলি নিজেকে হচ্ছে একজন মুসলিম হিসেবেও পরিচিতি দিতে হচ্ছে পছন্দ করি। এই তো। আচ্ছা, সুমন অনেক হাম্বল ভাবে নিজেকে পরিচয় করে দিছে। ওর লাইফ আসলে এত, মানে ও পার্সন হিসেবে অনেক হাম্বল হইলেও ও লাইফটা অনেক চমৎকার। তো সুমন, তোমার ছোটবেলা থেকে এই পর্যন্ত স্টোরিটা কিরকম? আচ্ছা, হ্যাঁ, একবারে ছোটবেলা থেকে যদি বলি তাহলে আসলে আমি স্কুল লাইফ পর্যন্ত মোটামুটি সবাই আমাকে ভালো, চুপচাপ, শান্তশিষ্ট, পড়াশোনায় ভালো এরকম একজন হিসেবেই চেনে আর কি। কারণ ছোটবেলা থেকেই দেখা গেছে মোটামুটি স্কুলে আমি রোল নাম্বার 1 থেকে 3 এর মধ্যে থাকতাম আর কি। এর পেছনেও রিজন ছিল যে আমার আসলে কোনো কিছু যখন আমি শিখতে যাইতাম মনোযোগ দিয়ে চেষ্টা করলে আমি আসলে কুইকলি জিনিসগুলো গ্র্যাব করতে পারতাম আর কি। তো দেখা যেত যে আমি খুব বেশি সময় নিয়ে পড়াশোনার যে বইগুলো আছে সেগুলো না পড়লেও দেখা যেত যে কিছুটা সময় দিলে পড়া হয়ে যেত, বাকি সময় আমি প্রচুর পরিমাণ হচ্ছে গল্পের বই পড়তাম আর কি। তো মানুষজন মনে করতো যে আমি আসলে অনেক পড়াশোনা করতেছি, যদিও পড়াশোনা যেটা স্কুল কলেজের একাডেমিক পড়াশোনা ছিল সেটা আমি খুব কমই করতাম আর কি। বাট অতটুকুই আমার যথেষ্ট হয়ে যেত ভালো একটা রেজাল্টের জন্য আর কি। বাট আমি এর বাইরে প্রচুর বই পড়তাম। আমার এখনও মনে আছে যে আমার মাশাআল্লাহ। এসএসসি এক্সামের পর আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে পুরো যে এত মোটা ওর রচনা সমগ্র আছে সেটা পড়ে শেষ করে ফেলছিলাম। তারাশঙ্করের অনেক বই পড়ছি। তারপর হচ্ছে সুকুমার রায়ের অনেক বই পড়ছি। তো আমি সুযোগ পাইলেই যত ধরনের বই পাইতাম সবই পড়তাম আর কি। তারপর আসলে ধীরে ধীরে যখন কলেজে উঠলাম, কলেজে ওঠার পর মোবাইল পাওয়ার পর ইন্টারনেট সম্পর্কে জানতে পারলাম। লাইফে দেখা গেল যে আসলে ডিজিটাল এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গেল। তখন আসলে দেখা গেছে যে ধীরে ধীরে ফিজিক্যাল যে বই পড়া সেটার অভ্যাসটা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। বাট আমি কলেজে ওঠার পর যখন প্রথম মোবাইল পাই, ইন্টারনেট ব্রাউজ করা শুরু করি, তো তখন দেখা যাইত যে কিছু বাংলাদেশি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারি। তখন আসলে ওগুলোকে ওয়েবসাইটও বলা যায় না, সেগুলোকে বলা হয়তো ওয়াবসাইট। WAP। তো ওইটা আসলে হচ্ছে যে হুম। খুবই মানে তখনকার কিছু মোবাইল এমন ছিল যে HTML-ও ঠিকমতো পার্স করতে পারতো না, WML হচ্ছে পার্স করতো। তো ডেভেলপমেন্ট আমার আরেকটা মোবাইলটাও প্রোটোকল ছিল। কিছুটা হ্যাঁ, ওই রকম ছিল আর কি, যে HTML পার্স করতে পারতো না ব্রাউজার, WML পার্স করতো। তো ওইটাই জানি। তো ওইখানে আমি বাংলাদেশি হচ্ছে একটা ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইট বলি, হ্যাঁ, ওয়েবসাইট সম্পর্কে জানতে পারি। নাম হচ্ছে জটিল 21, যেটা হচ্ছে আমাদের টেক কমিউনিটির অন্যতম পরিচিত মুখ আবু আশরাফ মাস্তান ভাইয়ের তৈরি করা ছিল আর কি। যাই হোক, তো ওই তো ওই প্ল্যাটফর্মগুলোতে আসি, তারপর ধীরে ধীরে হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করি। হুম। বাট এখানে একটা জিনিস হচ্ছে টেক চলে আসবে, বাট এটা মনে হয় যে বলার জরুরি, কারণ আমার লাইফে আমি বলছি যে আমি মোটামুটি ইন্ট্রোভার্ট ছিলাম, চুপচাপ শান্ত স্বভাবের। অতটা হচ্ছে কমিউনিকেশন ভালো করতে পারতাম না আর কি। বাট ভার্সিটির একটা সময় যে আমি হচ্ছে যে হ্যাকাথন, তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলোতে পার্টিসিপেট করা শুরু করি আর কি। আমার মনে আছে যে তোমার সাথে আমার পরিচয় আসলে ওই GDGর ডেফেস্ট হ্যাকাথন থেকেই আর কি। তার আগে অনলাইনে আমাদের মনে হয় টুকটাক কথাবার্তা হইতো আর কি, বাট হ্যাঁ, সামনাসামনি প্রথম দেখা দেখা হয় নাই। হয়েছিল ওই জায়গায়। রাইট, ইনফ্যাক্ট হ্যাঁ, অনেক হ্যাঁ। মানুষের সাথে দেখা হয়েছে ওই জিডিজির হ্যাকাথনে। ইয়াতে হয়েছিল না, ইউআইইউ এর ধানমন্ডি ক্যাম্পাসে হ্যাঁ, মনে হয়। ইউআইটিতে একবার হইছিল, আবার MIST তেও মনে হয় একবার হইছিল। হ্যাঁ। হ্যাঁ।
আমার ইউএইটা কথা খুব মনে আছে, কারণ আমি ওখানে গিয়ে গান গাইছিলাম স্টেজে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওগুলো ফান ডেজ ছিল আরকি, যে আমরা হ্যাকাথনে যাইতাম। ওগুলোতে যে শুধু হচ্ছে যে কি বলে যে পুরস্কার পাওয়ার জন্য বা উইন করার জন্যই গেছি এমন না। আমরা আসলে যেসব হ্যাকাথনে গেছি একসাথে আমরা আসলে আমরা একসাথে অনেকগুলো হ্যাকাথনেই পার্টিসিপেট করছি। তো ওগুলোতে আমরা কিন্তু প্রচুর মজা করতাম। রাতে হচ্ছে বিভিন্ন টিমের সাথে যে আলোচনা করা, নিজেদের মধ্যে মজা করা, এবং মনে আছে যে আমাদের টিমে যদি কেউ কথা বলতে আসতো, ওরা হাসতে, হাসতে অজ্ঞান হয়ে ফেরত যাবে। এমন একটা অবস্থা হইতো আরকি মানুষজনের। তো সবাই আসলে আমাদের সাথে খুব এনজয় করতো, আমরাও অনেক এনজয় করতাম আর কি। তো হ্যাঁ, এই তো। সুমন একটু এখানে ব্লাফ মারছে। আমরা হ্যাকাথনে আসলে আরো যাইতাম হচ্ছে ফ্রি খাবার আর সোয়াগের জন্য। ট্রু, ট্রু, হ্যাঁ, হ্যাঁ, সেটা আসলে, হ্যাঁ, অনেকেই আমরা হচ্ছে যেমন ওই ছোটবেলায় হচ্ছে মসজিদে যাইতাম হচ্ছে বিরিয়ানি জিলাপির জন্য। বা হচ্ছে জিলাপির জন্য, ওইরকম হ্যাকাথনেও আমরা অনেকে যাইতাম হচ্ছে যে ফ্রি ফুডের জন্যই আর কি। যাক, এখন এটা একটা হ্যাক বলে দিলাম। তো হ্যাঁ, এইভাবেই আসলে হচ্ছে যে ধীরে, ধীরে আনামের সাথে পরিচয় হয়, এবং গিক হাউসেও হচ্ছে যে, যদিও আমি হচ্ছে যে গিক হাউসের পার্মানেন্ট মেম্বার ছিলাম না আরকি। বাট গিক হাউসে যারা ছিল তাদের সাথে যে কিছু রাত মাঝে, মাঝে আমরা থাকতাম, একসাথে অনেক কিছু করার চেষ্টা করতাম, হ্যাকাথনে পার্টিসিপেট করছি। ইভেন আমাকে টেক ইন্ডাস্ট্রিতে যেসব মানুষজন হচ্ছে চেনে, তারা আমার ইনিশিয়েটিভ, অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়েটিভই বলতে হবে, কারণ লেটস লার্ন কোডিংয়ের মাধ্যমে চেনে। কারণ লেটস লার্ন কোডিং আমি যে শুরু করছি সেটাতে আসলে আনামের, তারপর হচ্ছে গিক হাউসের অন্যান্য যে মেম্বার ছিল, বিশেষ করে ফিরোজ, ওদেরও অনেক বড় হচ্ছে কন্ট্রিবিউশন ছিল। না হলে আমার মনে হয় না যে আমি কখনো লেটস লার্ন কোডিং নিয়ে শুরু করতে পারতাম আর কি। তো লেটস লার্ন কোডিং নিয়ে তো আরেকটু ডিটেলস বলা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই। আরে এগুলো শোনার জন্যই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হ্যাঁ, লেসলান কোডিং নিয়ে বলবো, কারণ ওই সময়টাতে যেটা হয়েছিল, ওই যে বললাম যে আমি আসলে নিজে যতটুকু শিখি চেষ্টা করি যে মানুষজনকে শেখানোর জন্য আর কি। তো ওই সময়ে আমি হচ্ছে মোটামুটি ব্লগিং করতাম, এবং ইন্ডিয়ান একটা ব্লগারের সাথে হচ্ছে ও একটা কন্টেস্ট দিছিল, সেটাতে পার্টিসিপেট করে আমি একটা হচ্ছে ডোমেন উইন করি। তো তখন ওরা জিজ্ঞেস করে যে তুমি কি নামে ডোমেন চাও, তখন আমি বলি যে আচ্ছা, লেসলান কোডিং ডট ওআরজি, এই ডোমেনটা তুমি আমাকে দাও। তো তখন ওইটাতে আমি হচ্ছে ইংলিশে কিছু আর্টিকেল লেখা শুরু করি, বাট কিছুদিন আর্টিকেল লেখা পর আমি দেখি যে আসলে এরকম আর্টিকেল তো আসলে অনেকেই লেখে, এবং অনলাইনে প্রচুর কন্টেন্টও আছে, ওইটা আসলে আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। তো আমার মনে হলো যে এর চেয়ে বেটার কিছু করা যায় কিনা দেখি। তো তখন দেখলাম যে আসলে আমরা অনলাইন থেকে তো শিখতেছি, বাট এটার পাশাপাশি হচ্ছে সামনাসামনি যে একটা মানুষের কাছ থেকে শেখা, কারোর সাথে আড্ডা দেওয়া, সেগুলোর মাধ্যমেও দেখা যায় যে আসলে হ্যাঁ, মানে ফেস শেখাটা টু অনেক ফেস ভালো হয়। ইন্টারাকশনের আসলে ইয়াটা অন্যরকম, আপিলটা অন্যরকম। এক্স্যাক্টলি, কারণ আমি দেখা যাচ্ছে যে অনলাইনে শিখতেছি, বাট আনামের সাথে আমি যখন থাকতেছি, বা ফিরোজের সাথে কথা বলতেছি, বা অন্যান্য মানুষজনের সাথে একসাথে যখন আমরা কিছু সময় এই যে হ্যাকাথনে পার্টিসিপেট করতেছি, তো দেখা যেত কি যে ওই সময়টুকুতে আমি আসলে যে জিনিসগুলো শিখতে পারতাম, সেটা হয়তো আমি নিজে নিজে চেষ্টা করে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ইভেন 1 মাসেও শেখা সম্ভব হইতো না আর কি। তো এটা হচ্ছে যে একটা মজা, যে আমরা যখন ফিজিক্যাল একসাথে থাকতেছি, ইন্টারাকশন করতে পারতেছি ফেস টু ফেস, সেটা আসলে হচ্ছে লার্নিংটাকে অনেক বেশি ইফিশিয়েন্ট করে দেয়, এবং সেটা মাথায় থাকে বেশি, মনে থাকে বেশি আর কি। অ্যাটলিস্ট এটা আমার ক্ষেত্রে ঘটছে আর কি। তো আমার মনে হচ্ছিল যে আচ্ছা, এরকম কোনো কিছু করা যায় কি না। তো তখন আমি হচ্ছে ধীরে ধীরে জিডিজি গ্রুপের সাথে হচ্ছে কানেক্টেড হই, ভলান্টারি কাজ করা শুরু করি, মজিলার সাথে কানেক্টেড হই, কাজ করা শুরু করি। ইভেন আমার ভার্সিটিতে আমি হচ্ছে মজিলা ফায়ারফক্সের একটা ক্লাবও হচ্ছে ইন্ট্রোডিউস করি, এবং চেষ্টা করি যে ভার্সিটিতে এই রিলেটেড হচ্ছে ইভেন্ট করা যায় কিনা, যাতে আমি হচ্ছে একটা কমিউনিটি তৈরি করতে পারি, নিজে শিখতে পারি, অন্য মানুষজনকেও শেখানোর জন্য একটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি। বাট সামহাও এটা ভার্সিটিতে ওয়ার্কআউট করে না। ভার্সিটি পারমিশন দেয় না যে ভার্সিটিতে আমরা যা করতেছি এটা আমরা নিজেরাই ভালো পারি সব কিছু, তোমার এখানে নাক গলানোর কোনো দরকার নাই। দেন আসলে আমি হচ্ছে 2000 আই থিঙ্ক 14-র দিকে বাংলাদেশের গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক উপলক্ষে 1 সপ্তাহের একটা ইভেন্ট হয়, এবং যেটা হোস্ট করা হয় হচ্ছে, বর্তমানে আমরা অপটিমাইজলি নামে যে কোম্পানিটা চিনি, ওরা তখন হচ্ছে নিউজক্রেট নিউজক্রেট। ছিল ওদের হ্যাঁ। অফিসে। তো 5 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়, সেটাতে আমি হচ্ছে অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করি, মানে ভলান্টারি কাজ করব ইভেন্টে, বিভিন্ন কাজ টাজ করব। তো ওইটা করতে যে আমি আসলে হচ্ছে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি, অন্টারপ্রেনারশিপ, এগুলো নিয়ে আরও অনেক কিছু জানতে পারি, এবং সবচেয়ে বড় যে কাজটা হয় সেটা হচ্ছে যে ওই ইভেন্টের মাধ্যমে আমরা আসলে ওই সময় বাংলাদেশের টপ যে আইটি কোম্পানিগুলো ছিল, সেগুলোর ফাউন্ডারদের সাথে কানেকশনটা তৈরি হয়।
তখন হচ্ছে কো ওয়ার্কিং স্পেস হাব ঢাকার ফাউন্ডারের সাথে পরিচয় হয়, ফরচুনা সাজিদ ভাই। গ্রুপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজিদ ভাইয়ের সাথে পরিচয় হয়, নিউজ ক্রেডের ফাউন্ডার, তারপর হচ্ছে রেড অ্যান্ড গ্রিনের ফাউন্ডার, সবার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায় আর কি। এবং আমি মোটামুটি মোটিভেটেডও হই যে আমি তো নিজে একা একা অনেকদিন ধরে কাজ করতেছি, আসলে চাইলেও তো চেষ্টা করে নিজেই কোনো একটা উদ্যোগ নিয়ে কিছু একটা করার চেষ্টা করা যায়। তো তারপর হুম। আমি হচ্ছে সাজিদ ভাইয়ের কাছে রিচ আউট করি যে এরকম আমি হচ্ছে ওয়ার্কশপ অর্গানাইজ করতে চাই, আমার তো এরকম বিভিন্ন ইভেন্ট করতে ভালো লাগে, তো কি করতে পারি। তো উনি বলছে যে তখন হাবঢাকা মাত্র উনি নতুন খুলছে, ওনারও প্রমোশনের দরকার ছিল, প্লাস আমরাও যেহেতু সাজিদ ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, উনি বলছে যে সুমন তোমাকে আচ্ছা আমি 3 মাসের জন্য ভেন্যু দিচ্ছি, তুমি হচ্ছে আহ, মাসে একদিন ব্যবহার করতে পারো, সমস্যা নাই। তো মনে আছে তখন আমি হচ্ছে যে ভেন্যু কনফার্ম হয়ে যাওয়ার পর এখন আমি তখনও অতটা কি বলবো যে নিজেকে এক্সপ্রেস করা, কোনো সেশন কন্ডাক্ট করা, এগুলো নিয়ে হচ্ছে তখন আমি অতটা কি বলবো যে কনফিডেন্ট না। তো আমার মনে আছে আমি হচ্ছে আনাম তোমাকেই মনে হয় প্রথম বলছিলাম যে এরকম আমি হ্যাঁ, একটা ইভেন্ট অর্গানাইজ করতে চাই, ভেন্যু আছে, তুমি হেল্প করতে পারবা কিনা। তো তুমি বলছিলা যে হচ্ছে টপিক, আমরা মনে হয় ফার্স্ট হচ্ছে ফায়ারফক্সের তখন, জাভাস্ক্রিপ্ট হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের টপিক ছিল ওই রাইট, হ্যাঁ, সময়। জাভাস্ক্রিপ্টের টপিক ছিল এবং ওই সময় ওই যে ফায়ারফক্স ওদের ওএসএনেও দেখা গেছিল যে HTML5 জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে একটা মোবাইল অ্যাপ ইজিলি ওই যে বানানো মোবাইল যাচ্ছে, অ্যাপ তৈরি হ্যাঁ। করা যেত হ্যাঁ। আর কি, রাইট। আনামের সাথে শেয়ার করার পর আনাম বলছিল যে হ্যাঁ তুমি অর্গানাইজ করো, সমস্যা নাই, আমি কন্ট্যাক্ট করব, লাগলে আরও ভাই ব্রাদার আছে ওদেরকে নিয়ে আসা যাবে। তো আমরা প্রথম হচ্ছে ইভেন্ট এরকম আই থিঙ্ক ফায়ারফক্স ওএস রিলেটেড হচ্ছে প্রথম ইভেন্ট করি আমরা হাব ঢাকাতে, সেকেন্ড ইভেন্ট আমি করি হচ্ছে পিএইচপি নিয়ে, থার্ড ইভেন্ট আনাম করে হচ্ছে জাভা স্ক্রিপ্ট নিয়ে। ইভেন ওই গিক হাউসেই কিন্তু অ্যাঙ্গুলার অথবা রিয়েক্ট, রিয়েক্ট কোনো একটা হ্যাঁ, আই থিঙ্ক ফ্রেমওয়ার্কের উপরে ছিল। স্পেসিফিক হ্যাঁ। ফ্রেমওয়ার্ক ফোকাস ছিল আর কি, বাট ওই পুরো ডে লং ওয়ার্কশপ ছিল আর কি। আর মজার ব্যাপার হচ্ছে ওই গিক হাউসে বসে এইসব আলোচনা হয়েছে, আমার মনে আছে যে সেখানে ফিরোজ যোগ দিছিল, আসিফ নামে আরেকটা ছেলে যোগ দিছিল, আমরা নিজেরা টি শার্ট বানাইছিলাম, সেই ছবি এখনও আছে আমাদের, প্রোফাইল ঘুরলে পাওয়া যাবে। এবং ওই সময় আমি অনেক শুকনা হ্যাঁ, ছিলাম, আনাম কিছুটা শুকনা ছিল, টি আমরা শার্টগুলো সবাই আমরা শুকনা পরছিলাম ছিলাম যে ওই মনে সময়। হচ্ছে যে হ্যাঁ না খাওয়া কয়েকটা পাবলিক মনে হয় টি শার্টের মধ্যে ঢুকে আছে, এরকম ফটো আর কি ছিল। আর পুরো ব্র্যান্ডিংটা করে দিচ্ছিল হচ্ছে ফিরোজ, লেটস লার্ন কোডিং এর ইনিশিয়াল ব্র্যান্ডিং, লোগো, আমাদের যে ওয়েবসাইট পুরোটাই হচ্ছে ফিরোজ করে দিছিল আর কি। তো যাই হোক, লেটস লার্ন কোডিং এর কথা বললাম এই কারণে যে তারপর এই যে গিক হাউসের মানুষজনের কথা, আনামের কথা বললাম, ফিরোজের কথা বললাম, এদের কথা বললাম এই কারণে যে আজকে আমি যেই অবস্থানে আসি আর কি, তার পেছনে আসলে এই জার্নিটা, এই মানুষগুলোর অবদান অনেক বেশি আর কি। কারণ ওই যে আমি একটা ইন্ট্রোভার্ট পার্সন ছিলাম, শাই ছিলাম, তেমন কথাবার্তা বলতাম না, বাট এই ইনিশিয়েটিভটার মাধ্যমে আমার আসলে ওই আইসটা ব্রেক হয়, আমি ধীরে ধীরে পাবলিক স্পিকিংয়ে কমফোর্টেবল হই, মানুষজনের সাথে আরও মিশতে হচ্ছে কমফোর্টেবল হই, যেটা ধীরে ধীরে আমাকে আসলে দেখা গেছে যে অন্টারপ্রেনারশিপ, তারপর আমার ক্যারিয়ার, সব জায়গাতে আসলে অনেক হেল্প করছে। হ্যাঁ, ওই সময় আসলে আরেকটা জিনিস যেটা ছিল যে তুমি যে মানুষকে মানে রিচ আউট করতা, এটা খুবই চমৎকার একটা ব্যাপার ছিল মানে। আহ, এবং রিচ আউট করলে মানুষ ওই সময় খুব সুন্দর রেসপন্ডও করতো। আমার মনে আছে ইয়াতে নিউজ ক্রেডে ওই সময় সানজিয়া আপু অনেক এক্স্যাক্টলি। হেল্প করছে আমাদের ইভেন্ট অর্গানাইজ করতে। সাজিদ ভাই হাবঢাকা থেকে যখনই আমরা বলছি ভাই এইটা লাগবে ওইটা লাগবে, ইভেন আমরা আনসলিসিটেড ভাবে মানুষের কাছ থেকে কফি স্পন্সর পাইছি, সবাই আগে আসছে কারণ আমরা চেষ্টা করতেছি ইন্ডাস্ট্রিটাকে আগায় নিয়ে যাওয়ার। And খুবই চমৎকার একটা টাইম ছিল এটা। অ্যান্ড ইভেন্টগুলা ওয়াজ হিউজ সাকসেসফুল। এইটা মানে আমি আসছে অনেক মানুষ আসতো এবং অনেক মানুষ অ্যাকচুয়ালি অনেক কিছু শিখে যাইতো। এখনো মানুষজন আছে যাদের সাথে আমার দেখা হয় এত বছর পরেও, এরা এখনো বলে যে ভাই আপনার সাথে তো ওই লেসল্যান্ড কোডিং এর ইভেন্টে দেখা হয়েছিল, এরপরের থেকে মানে তাদের জীবনেও যে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলছে, এটা আসলে বিশাল একটা ব্যাপার। এই জায়গায় তো আমি আরেকটা স্টোরি হচ্ছে একটু শেয়ার করব, আই থিঙ্ক এটা অডিয়েন্স যারা আছে তারাও তাদের লাইফে আসলে হচ্ছে ইউটিলাইজ করতে পারবে আর কি। তো ওই যে আনাম যেটা বলতেছিল যে আমি মানুষজনের কাছে রিচ আউট করতেছিলাম এবং মানুষজন হচ্ছে আমাকে
খুবই পজিটিভ রেসপন্স করতেছিল। আমি অ্যাকচুয়ালি লেটস লার্ন কোডিং নিয়ে কারো কাছে রিচ আউট করছি, কেউ আমাকে হচ্ছে লাইক ফিরাই দিছে, এরকম ঘটে নাই আর কি। বাট আমি কিভাবে হচ্ছে সাহস পাইছি এই যে মানুষজনের কাছে রিচ আউট করার, এটা হচ্ছে আমার মনে হয় যে একটু জানানো জরুরি আর কি। তো ওই যে বললাম যে যেই ইভেন্টটাতে আমি হচ্ছে পার্টিসিপেট করতেছিলাম, তো এখানে নিউজ ক্রেডের ওই সময়ের ওয়ান অফ দ্য কো ফাউন্ডার ইরাজ ভাইয়ের হচ্ছে একটা সেশন ছিল। তো উনি ওইখানে নিউজ ক্রেডের জার্নিটা শেয়ার করতেছিল। তো ওই জার্নিতে একটা জায়গা ছিল যে ওনারা একটা ইনভেস্টরের সাথে কিছুদিন ধরে কয়েক মাস ধরেই অ্যাকচুয়ালি মিটিং করে আসতেছিল আর কি। উনি ওনার ফাউন্ডাররা যে বারবার হচ্ছে ইনভেস্টরকে হচ্ছে পিচ করতেছে, আপডেট দিচ্ছে, ফেরত আসতেছে, এরকম ৩-৪টা মিটিং হয়েছে আর কি। ওনারাও সাহস করতে পারে না যে নিজের নিডটা বলতে পারতেছে না যে হ্যাঁ আমাদের এটা নিড, আপনি হচ্ছে আমাদেরকে দেন, যেটা ইনভেস্টমেন্ট মানি বা অন্য কিছু রিলেটেড ছিল আর কি। তো একটা সময় যে ইনভেস্টর হচ্ছে ওনাদেরকে বলে যে তোমরা আমাদের কাছে আমার কাছে বারবার আসতেছো, কিন্তু তোমার কাছে কিছু চাচ্ছ না কেন, তোমাদের মিটিংয়ের উদ্দেশ্যটা কি? তো ওনারা বলছে যে আচ্ছা আমরা আসতেছি এক্স্যাক্টলি, তো আমাদের ইনভেস্টমেন্ট দরকার, কিন্তু আমরা তো আসলে হচ্ছে মুখ ফুটে বলে উঠতে পারতেছি না, যেটা নর্মালি আসলে আমাদের কালচারে হয়ে থাকে আর কি, আমরা ডিরেক্টলি বলতে পারি না। তখন ইনভেস্টর তাকে একটা হ্যাঁ, কথা বলছিল যে দেখো ইরাজ, তুমি আমার কাছে বারবার আসতেছো কিন্তু জিনিসটা চাইতেছো না। তো তুমি যদি আমার কাছে চাও জিনিসটা, তাইলে এইটা পাওয়ার চান্স কতটুকু হচ্ছে, হয় আমি হ্যাঁ বলবো নাহলে না বলবো, তাইলে হ্যাঁ ফিফটি হওয়ার চান্স ফিফটি। কতটুকু? 50%। আর তুমি এই হ্যাঁ, যে এতদিন ধরে আসতেছো, একবারও আমার কাছে বলতেছো না, প্রত্যেকবারই কিন্তু তাইলে পাওয়ার চান্স একেবারে 0% 0%। থাকতেছে। এক্স্যাক্টলি। তো আমার আসলে হচ্ছে এই লার্নিংটা খুব কাজে দিছিল। আমারও তখন মাইন্ডসেট অমন হয়ে গেছিল যে আমার যেটা দরকার আমি মানুষজনের কাছে চাইবো, রিচ আউট করব। যদি পাই আলহামদুলিল্লাহ ভালো, না হইলে তো সমস্যা নাই। কারণ আমি যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ পর্যন্ত আসলে না পাওয়ার চান্স তো 100% থাকতেছে আর কি। সেটা থেকেই আমি হচ্ছে প্রথম ইরাজ ভাইয়ের কাছে রিচ আউট করি। তারপর ওনাদের ভেন্যু চাই। সেখানে ইরাজ ভাই আমাকে ওই যে সানকিয়ার সাথে কানেক্ট করে দেয়, যেখানে আমাদেরকে প্রায় যতদিন পর্যন্ত আমরা ওদের হচ্ছে ওই যে 11 নাম্বার হুম। ফ্লোরটা ছিল, আমরা মনে হয় প্রতি মাসেই হচ্ছে ওদের ফ্লোরটা প্রতি আমাদেরকে মাসে একটা দিয়ে করে দিত, ইভেন্ট করছে। এবং প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের কন্ট্রিবিউট করতো। তারপর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইরাজ ভাইয়ের কাছ থেকে শেখা জিনিস তুমি ইরাজ ভাইয়ের উপরে অ্যাপ্লাই করলা। আসলে এটা কিন্তু মজার ব্যাপার ছিল। আসলে এভাবে আমি ভাইবা দেখি নাই আসলে। বাট এটা একটা ভালো কথা বলছো তুমি। হ্যাঁ, আবার আরেকটা ব্যাপার ছিল যে এখানে আমি বলব যে আমরা যদি একটু স্মার্ট হই এবং অ্যাটেনশন টু ডিটেল, এটা আমার হচ্ছে আমি বলব যে ভালো একটা ক্যাপাবিলিটি। আমি অলওয়েজ এই গুণটার দিকে ফোকাস রাখি। তো এরকম আমি ২-৩টা ইভেন্ট করে ফেলছি মানুষজনের কাছে, যখন আমরা লাঞ্চের জন্য স্পন্সর চাইছি, পাইছি, কখনো কফির জন্য পাইছি, কখনো কখনো এমন গেছে যে আমাদের স্পন্সর পাই নাই, আনাম, আমি, ফিরোজ, আসিফ, দেখা গেছে যে নিজেদের পকেট থেকেও আমরা হচ্ছে মাঝে মাঝে টাকা অ্যাড করে হচ্ছে ফুড কস্টটা কভার করে দিছি আর কি। তো এর মধ্যে একবার এই যে আমি সোশ্যাল মিডিয়াতে আই থিঙ্ক তখন আমরা লেটস লার্ন কোডিংয়ের ২-৩টা ইভেন্ট করে ফেলছি, পোস্ট দিচ্ছি যে এরকম আমরা একটা সাকসেসফুল ইভেন্ট অর্গানাইজ করছি। তো তখন হচ্ছে ফাহিম মাসুর ভাই বিডি জবসের আমার ফ্রেন্ড লিস্টে ছিল আর কি। তো আমি দেখছি যে উনি আমার পোস্টটাতে লাইক দিছে। হুম তো লাইক দিছে, আমি বলছি তার মানে উনি আমার অ্যাক্টিভিটি দেখছে, জানে। আমি সাথে সাথে ওনাকে মেসেজ দিচ্ছি যে ফাহিম ভাই এরকম এরকম, আমি এরকম লেটস লার্ন কোডিং অর্গানাইজেশনটা করতেছি, আমরা ইন্ডাস্ট্রিতে চাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আরও আসুক এদের ডেভেলপমেন্টের জন্য, আমরা এরকম ভলান্টারি কাজ করে থাকি। সাথে সাথেই ফাহিম ভাই হচ্ছে ওনার ফোন নাম্বার দিয়ে বলছে কি সুমন আমাকে কল দাও। আমি কল দিছি, তারপর উনি একটু ডিটেলস শুনলো আমার কাছ থেকে। তারপর উনি বলল যে আচ্ছা তোমাদের নেক্সট ওয়ার্কশপ বা ইভেন্ট কবে হবে আর তোমার কি দরকার। তো আমি বললাম যে হচ্ছে এরকম ওয়ার্কশপ করি, আমরা তো আসলে ফ্রিতেই করি, কোনো রেজিস্ট্রেশন ফি থাকে না। ইভেন যারা হচ্ছে কন্ডাক্ট করে তারাও দেখা যায় যে কমিউনিটির ভাই ব্রাদার বলতেছি এসে কন্ডাক্ট করে যাচ্ছে, 1 টাকাও তারা কখনো আমাদের কাছে চায় নাই আর কি। বাস আমরা যেটা চাই যে সারাদিনের ওয়ার্কশপ হয়, আমরা চাই যে কিছু লাঞ্চ প্রোভাইড করার জন্য, সেটাই মেনলি কস্ট। তো এতটুকু মানুষ হইলে এত পরিমাণ কস্ট হয়। তো উনি বলছে যে সুমন সমস্যা নাই, তুমি হচ্ছে নেক্সট ইভেন্ট হইলে আমাকে একটা নক দিও, আমি টাকার ব্যবস্থা করে দিব। তো নেক্সট ইভেন্টে উনি হচ্ছে এরকম ফুডের স্পন্সর করে দিছিল আর কি। তো এখানে আমার মনে হয় যে এই জায়গাটা খুব কাজে দিছে যে আমি যখনই আইডেন্টিফাই করতে পারছি যে আচ্ছা অমুক মানুষটার প্রোফাইল ভালো, সে একজন স্ট্যাবলিশড বিজনেসম্যান, সে আমার অ্যাক্টিভিটি দেখতেছে, তার কাছে যদি আমি রিচ আউট করি সে আমাকে হেল্প করতে পারবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই স্ট্র্যাটেজি হচ্ছে লেটস লার্ন কোডিংয়ের ক্ষেত্রে কাজে দিছিল। মানে মেইন জিনিসটা হচ্ছে যে তোমার
যে জিনিসটা বললাম মানে খুব সুন্দর টেক অ্যাওয়ে আছে এই জায়গায় যে তুমি যদি না চাও তাহলে আসলে পাওয়ার সম্ভাবনা 0%, আর যদি চাও তাহলে 50-50। এক্স্যাক্টলি। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, লেটস লার্ন কোডিং এর কথা জানলাম, কিন্তু এরপরে তারপরে কি হলো সুমনের জীবনে? আচ্ছা, হ্যাঁ, ওই তো লেটস লার্ন কোডিং আমরা কিছুদিন চালাইলাম, তুমিও ছিলা, আমরাও ছিলাম। যাই হোক, আমরা যার যার হচ্ছে ফুল টাইম জবে চলে গেলেও তো যখনই সুযোগ পাইছি আমরা হচ্ছে সেটা কন্টিনিউ করে গেছি আর কি। তো একটা পর্যায়ে যে আসলে আমি ওই যে ফুল টাইম হচ্ছে আমার ক্যারিয়ারে জবে ঢুকে যাই আর কি। সেখানে বাংলাদেশে আমি 2015-তে গ্র্যাজুয়েশন শেষ করার পর 2019 পর্যন্ত কাজ করি। 2019-এ এসে ব্যক্তিগত কিছু কারণে প্লাস হচ্ছে মনে হচ্ছিল যে বাংলাদেশে মোটামুটি সময় আমার ভালো কাজ করা হয়েছে, এখন একটু আমি বাইরের মার্কেটটা হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারি আর কি। তার আগে আবার আগের বছর আমি প্রথম হচ্ছে ইউরোপে একটা কনফারেন্সে আসি আর কি, 2018-তে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড সামিটে। তো ওইটাতে আমি পার্টিসিপেট করি হচ্ছে ডক্টর ইউনুসের একটা ডেলিগেটের পার্ট হিসেবে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা করতেন যে উনিও হচ্ছে ওই ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের প্রত্যেকটা সামিটে হচ্ছে একজন কি নোট স্পিকার হিসেবে থাকেন আর কি। তো উনি যেটা করতেন ওই একজন স্পিকারের যে অনারারিয়ামটা থাকে সেটা না নিয়ে উনি বলতেন যে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর 10 জনকে হচ্ছে ফ্রিতে স্কলারশিপ দিয়ে এই সামিটে পার্টিসিপেট করতে দিতে হবে আর কি। তো 2018-তে আমি অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ওই 10 জনের মধ্যে একজন হিসেবে সিলেক্টেড হই এবং এই সামিটে হচ্ছে পার্টিসিপেট করতে 2018-তে নেদারল্যান্ডের দা হেগে আসি আর কি। এখন আমি হেগে নেদারল্যান্ডসে বাস হেগে করি, আসছো? এটাও আরেকটা হচ্ছে ইনসিডেন্স আর কি। তো যাই হোক, তো তখন আসলে আমার বাইরে এসে কিছু জিনিস ভাল লাগে যে এখানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাচ্ছি, গুগল ম্যাপে আমি দেখতেছি যে আচ্ছা এমুক সময়ে যে যদি আমি দাঁড়াই বাস আসবে, বাসে উঠলে আমি অমুক সময়ে যে পৌঁছাবো, আমি দেখি ওমা এক্স্যাক্টলি তাই ঘটতেছে, যেটা আমার কাছে আসলে বাংলাদেশে থেকে ম্যাজিকের মতো প্রথম লাগছে বাইরে না? এসে দেখে খুবই অবাক হয়েছিলাম যে আমি পুরো প্ল্যানটা হচ্ছে আমার লাইফে করতেছি, সেটা আমার কাছে খুব ভালো লাগছিল। তারপর আবার এখানে মানুষজনের সাথে কথাবার্তা বলেও দেখলাম যে আসলে এখানে ভালো অপরচুনিটি আছে আর কি। তো দেশে ফিরে আমি হচ্ছে মোটামুটি সিদ্ধান্ত নেই যে আচ্ছা আমি বাইরে ট্রাই করতে পারি। আবার ওই সময় দেখা গেছে যে ওই যে তোমরা যে টেলিনর হেলথে কাজ করতা, আই গেস তখন আসিফ হচ্ছে জার্মানিতে মুভ করছে, মিলন জার্মানিতে মুভ করছে। তো ওদের দেখা দেখিও একটা মোটামুটি ইয়ে হয় যে আচ্ছা ওরা যেহেতু বাংলাদেশ থেকে জব নিয়ে বাইরে যাইতে পারছে, তাহলে আমিও হয়তো চেষ্টা করলে পারবো আর কি। তো তারপর আমি ওই তো, ওই চেষ্টা সময় করতে আসলে থাকি। বাংলাদেশের সব থেকে বড় হুম, আহ, জার্মানিতে সবচেয়ে বড় মানব সম্পদ এক্সপোর্টার ছিল হচ্ছে টেলিনর হেলথ। টেলিনর যেই হেলথ জয়েন করতে এক্স্যাক্টলি। সেই চলে যেত। হ্যাঁ, আসলে ওই সময়টাতে আসলে হচ্ছে যে ওই বলবো যে মিলন গেছে, তারপর হচ্ছে আসিফ গেছে, ওদের দেখেই ভালো ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আসলে এটা সম্ভব ট্রাই করলে। তারপর আমি চেষ্টা করি 2019-এর মেয়ের দিকে হচ্ছে বার্লিনের একটা কোম্পানি থেকে অফার পাই, নেদারল্যান্ডের একটা কোম্পানি থেকে অফার পাই। বাট ওই সময় যখন দেখি যে একটু খোঁজ খবর নিচ্ছিলাম যে প্রথমবার দেশের বাইরে যাচ্ছি, তো আমার আসলে হচ্ছে সার্কেলটা কোথায় কেমন, পরিচিত মানুষ কেমন আছে সেটা হচ্ছে আমার জানা দরকার। তো তখন দেখলাম যে আসলে বার্লিন বা জার্মানিতেই পরিচিত মানুষজন বেশি ছিল। তাই তখন আমি একটু সিদ্ধান্ত নিই যে বার্লিনে মুভ করব আর কি। তো বার্লিনে চলে আসি 2019-এর মেয়ের শেষের দিকে আর কি। এয়ারপোর্টে আমাকে পিক করতে আসিফ এবং আসিফের সাথে হচ্ছে রাফিউল সাব্বির ভাই আসে, এখনও মনে আছে। তারা আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়, তখনও আমি জানি না কিভাবে হচ্ছে নতুন একটা শহরে হচ্ছে নেভিগেট করা লাগে। তো যাক, ওরা অনেক হেল্প করছিল আমাকে ওই নতুন এনভায়রনমেন্টে হচ্ছে খাপ খাওয়ানোর জন্য। তারপর নেদারল্যান্ডসে ওই জার্মানিতে 2 বছর কাজ করি। 2 বছর কাজ করার পর আসলে মনে হয় যে একটু নেদারল্যান্ডসে ট্রাই করি, কারণ তখন হচ্ছে নেদারল্যান্ডস সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখি যে নেদারল্যান্ডসে একটু ট্যাক্সের সুবিধা বেশি আছে, প্লাস মানুষজন সব ইংলিশে কথাবার্তা বলে আর কি। জার্মানিতে একটা সমস্যা ছিল যে কিছু জায়গায় আর আমাদের কোম্পানিতে আমরা ইংলিশ দিয়ে চলে যাইতো আর কি, যেহেতু ম্যাক্সিমাম এমপ্লয়ি আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ছিলাম। বাট অনেক জায়গায় জার্মান ভাষা নিয়ে অনেক সমস্যায় পড়তে হইতো, ওদের কালচারালি হচ্ছে দেখা যাচ্ছিল কি ল্যাঙ্গুয়েজটা না জানলে ওদের সাথে ইন্টিগ্রেট হওয়া খুব টাফ ছিল আর কি। তো তখন সিদ্ধান্ত নেই যে নেদারল্যান্ডসে দেখি ট্রাই করে মুভ করতে পারি কি না। তো এখন যে কোম্পানিতে কাজ করতেছি তখন ওদের নেদারল্যান্ডসের অফিসে একটা রোল ফাঁকা ছিল, ওইটাতে অ্যাপ্লাই করি, ইন্টারভিউ খুব ভালো হয়।
ওরা বলে যে হ্যাঁ আমরা তোমাকে হায়ার করতে চাই। আবার তখন করোনা চলে আসছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে মোটামুটি আমি ওদের সাথে হচ্ছে 2020-এর অক্টোবরে হচ্ছে কন্ট্রাক্ট সাইন করি। কিন্তু পুরোপুরি সব প্রসেস কমপ্লিট করে, যেহেতু সাইবার সিকিউরিটি কোম্পানি ছিল, ওরা 3 মাসের একটা ব্যাকগ্রাউন্ড চেকও করছিল, সব কমপ্লিট করে আমি আসলে নেদারল্যান্ডে মুভ করি 2021-এর এপ্রিলে, এবং ওদের সাথে জয়েন করি মেতে। সো ওরা প্রায় মোটামুটি 7-8 মাস আমার জন্য অপেক্ষা করছিল আর কি। তো এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আর কি। বাট এই পুরো জার্নিটাতে আমি যেটা দেখছি যে যে গুণটা আসলে আমার খুব কাজে দিছে, যে ধৈর্য ধরে চেষ্টা করে রাখা। কারণ অনেক মানুষ আছে যে দেখে যে আচ্ছা এত লেংদি হয়ে যাচ্ছে প্রসেস, ধুর আমি যাব না, যেখানে আসি ভালোই আছি আর কি। বাট আমি আমার বলবো আমার যে মতো ওইটাও আর কি। খুব ভালো একটা ডিসিশন ছিল। আচ্ছা, এখনো কি আবার হেগে গেছো মানে? মাঝে মাঝে হেগে যাওয়া হয়। এই কিছুদিন আগেও হচ্ছে গেছিলাম আর কি, এই 2-3 সপ্তাহ আগে। মজার ব্যাপার হচ্ছে নেদারল্যান্ডসে ওদের রাজধানী অ্যামস্টারডাম হইলেও ওদের ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বলা হয় হলো দ্য হেগকে। যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, বিভিন্ন দেশের এমবাসি, ডিপ্লোম্যাটিক অফিস, সব হচ্ছে দ্য হেগে। এবং মজার ব্যাপার হচ্ছে দ্য হেগে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ওয়ার্ল্ডের হচ্ছে পিস রাজধানীও, শান্তির রাজধানীও হচ্ছে দা হেগকে বলা হয় আর কি, যেখানে ওই ও অবশ্যই, মানে একটা জায়গার প্যালেস নামই আছে। হেগ, মানে পিস রাজধানী তো হবেই ভাই। দারুণ বলছো, দারুণ বলছো। তো হ্যাঁ, আচ্ছা, ওইখানে আমাদের বাংলাদেশ এম্বাসির একটা প্রোগ্রাম ছিল, সেখানে লাস্ট যাওয়া হয়েছিল, এই আর কি। ওকে, এমনি কি মানে বাংলাদেশ এমবাসি যারা ওইখানে থাকে নেদারল্যান্ডে বা হুম হুম হুম। ইউরোপের ওখানে, ওদের সাথে কি যোগাযোগ রাখে অ্যাক্টিভলি? হ্যাঁ, আমি যদি বলি ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট এবং অ্যাক্টিভ বাংলাদেশি এম্বাসি আমি পাইছি নেদারল্যান্ডসে। এর আগে যিনি ছিলেন, এখনও আমি যাকে দেখছি, যে এখানে আসার পরই ওনারা একবার ওই পেজের মাধ্যমে দেখছি যে গুগল শিট হচ্ছে ওপেন করে কারা নেদারল্যান্ডসে বাংলাদেশি আছে তাদের ইনফরমেশন নিচ্ছিল। এবং এখন ওরা যেটা করে, বিভিন্ন ইভেন্ট হইলেই সেটার হচ্ছে ইনভাইট পাঠায় দেয়, যেটার মাধ্যমে আমি ওই ইভেন্ট সম্পর্কে জানতে পারছিলাম। এবং ওরা দেখি যে আমি বাংলাদেশের বিভিন্ন অন্টারপ্রেনরকে হচ্ছে নেদারল্যান্ডসের মার্কেটে মানে একটা শো করার হচ্ছে সুযোগ দেওয়ার জন্য ওয়াটার, তারপর বাংলাদেশের যে বিভিন্ন ক্রাফট ইন্ডাস্ট্রি আছে এগুলোকে ভালোভাবে প্রমোট করে। এবং নিজেরা হচ্ছে ইনিশিয়েটিভ নিয়ে আমি দেখছি যে বাংলাদেশি আম হচ্ছে তারা বাংলাদেশ থেকে এনে এখানে হচ্ছে কিছু বাংলাদেশিদের মধ্যে বিক্রি করছে, কিছু হচ্ছে এই নেদারল্যান্ডসকে বাংলাদেশের আমের কালচার সম্পর্কে জানানোর জন্য তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়। তো আমি বলবো যে আসলে নেদারল্যান্ডসে বাংলাদেশ এম্বাসির অ্যাক্টিভিটি দেখে আমি আসলে মুগ্ধ। তারা খুবই হচ্ছে অ্যাক্টিভ এবং বাংলাদেশকে খুব ভালোভাবে এখানে রিপ্রেজেন্ট করে। চমৎকার, অ্যাটলিস্ট মানে কোনো একটা বাংলাদেশি এমবাসি নিয়ে ভালো কথা শুনলাম। ভবিষ্যতে হয়তো আরো শুনবো। মানে হ্যাঁ এখন অনেক আশাবাদী দেশ নিয়ে, টু বি অনেস্ট। স্পিকিং অফ দেশ নিয়ে আসা, তুমি তো ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক আগে থেকে চেনো, বিকজ ওই যে ওই হ্যাঁ ইভেন্টের ওখান থেকে, প্লাস হচ্ছে ওনার সোশ্যাল বিজনেস ফোরাম যেটা ছিল, ওইখানেও তো মনে হয় বেশ তোমার ইনভলভমেন্ট ছিল। তো ওই হ্যাঁ। টাইমটা তোমার মানে কিরকম কাটছে? আচ্ছা হ্যাঁ, ওই সময়টাও যদি বলি, হ্যাঁ ওইটাও খুব একটা ভালো সময় কাটছে। আমি নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি একটা সময়। তারপর তো এই যে কিছুটা অন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হিসেবেও কাজ করা হয়েছে। লেটস লার্ন কোডিং আমরা ভলান্টারি হিসেবে শুরু করলেও একটা সময় যে আমি লেটস লার্ন কোডিংকে কমার্শিয়ালি হচ্ছে একটা কোম্পানি হিসেবে তৈরি করেই হচ্ছে বাংলাদেশে 1.5 বছরের মতো রান করা হয়েছিল। তো ওই লেটস লার্ন কোডিং ইনিশিয়েটিভ নিয়ে আসলে হচ্ছে আমরা সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটের একটা সোশ্যাল বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করছিলাম 2017 সালে। সেখানে আমরা রানার্স আপ হই এবং সেটার মাধ্যমে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা কানেকশন তৈরি হয় এবং আমি সোশ্যাল বিজনেস আইডিয়াটার সাথে পরিচয় হই আর কি। তো ওইটা আমাকে আসলে আমি বলবো যে সোশ্যাল বিজনেস আইডিয়াটা আমার তখন খুবই ভালো লাগছিল আর কি। কারণ নর্মালি আমরা যেহেতু দেখা গেছে যে ভলান্টারি কাজ করে অভ্যস্ত ছিলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে আমরা আসলে ওই গ্রুপটা যে ছিলাম, তুমি আমি ফিরোজ, আমরা কিন্তু দেখা যেত যে মনিটারি ভ্যালুর চেয়ে সবসময় হচ্ছে যে মানুষজনের হেল্প করা, হ্যাঁ, সোসাইটিতে কন্ট্রিবিউট করা, এগুলোকে কিন্তু প্রায়োরিটি দিতাম। তো ওই মাইন্ডসেট থেকে আমার সাথে মনে হয়েছিল যে সোশ্যাল বিজনেস আইডিয়াটা আমার সাথে খুব ভালোভাবে ম্যাচ করে যায়, যে আমি আসলে শুধু মানে আমরা প্রফিট। মানে আননোয়িংলি আমরা কিন্তু সোশ্যাল বিজনেসই করতেছিলাম। এক্স্যাক্টলি।
হ্যাঁ, যে আমরা কিন্তু হচ্ছে যে যেটাই করছি হচ্ছে নিজেদের পকেট থেকে কন্ট্রিবিউট করছি। কখনো কোথাও থেকে ফান্ড আসলে সেটা আবার ওইখানেই দিছি। হ্যাঁ, আমরা হয়তো কোনো একটা কি বলবো যে লিগ্যাল বা ডকুমেন্টেড প্রসেসে ছিলাম না আরকি। বাট আমরা আসলে টু বি হুম। অনেস্ট হ্যাঁ, ওইটাই করে যাচ্ছিলাম আরকি। যার কারণে আমি ওই যে ভালোভাবে সোশ্যাল বিজনেসের আইডিয়াটা সম্পর্কে যখন জানতে পারছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 জিরোস আইডিয়াটা সম্পর্কে জানতে পারছি, তখন আসলে খুব ভালোভাবে রিলেট করতে পারছি এবং আমার মনে হইছে যে আসলে এটা তো আমার সাথে ম্যাচ করে যায়। আমি তাহলে এটা নিয়ে হচ্ছে কি বলবো যে একটু ডকুমেন্টেড ওয়েতে লিগ্যাল ওয়েতেই হচ্ছে কাজ করতে পারি আর কি। তো আচ্ছা, ওইখান আমার একটু হ্যাঁ, ইন্টারেস্ট পিক করলো 3 জিরোস আইডিয়া যে নামটা বললা, এটা নিয়ে আসলে আমার একটু জানার আগ্রহ হয়েছে। এটার আচ্ছা হ্যাঁ, এটার ইয়েটা কি, জিসটা হ্যাঁ। কি? আচ্ছা এটা হচ্ছে যে একটু আমার গুগল করতে হবে, দাঁড়াও আমিও ভুলে গেছি। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 জিরোর আমার এটা মনে আছে যে উনি আসলে একটা আইডিয়া নিয়ে আসে, যেটা দিয়ে হচ্ছে উনি বলতে চায় যে ওয়ার্ল্ডে আমরা 3টা জিনিসকে একেবারে জিরো করে ফেলবো। হুম, এর মধ্যে একটা উনি একটা ওনার একটা বই আছে যেটা হচ্ছে যে আমরা আসলে হচ্ছে যখন ওই যে উইনার হয়েছিলাম ওই ডেলিগেট হিসেবে আমাদেরকে এই বইটা দেওয়া হয়েছিল। বইটার নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। তো এখানে উনি হচ্ছে কিছু ফিলোসফি তুলে ধরছে যে উনি চায় যে ওয়ার্ল্ডের 3টা প্রবলেম আছে যেটাকে একেবারে জিরো করে ফেলতে চায়। একটা হচ্ছে পোভার্টি, সো এটার কনসেপ্ট হচ্ছে যে জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশনস। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে একটা মানুষের বা ওয়ার্ল্ডের আসলে হচ্ছে কমন এবং মোস্ট যে প্রবলেমগুলো আছে সেই 3টাই কভার হয়ে যায়: পোভার্টি, আনএমপ্লয়মেন্ট এবং নেট জিরো কার্বন ইমিশন আর কি। তো এটাই ছিল ওই আইডিয়াটা আর কি, যেখানে মেইনলি আমি হচ্ছে ইন্টারেস্টিং। ওই জিরো আনএমপ্লয়মেন্ট ওই জায়গাটাতে হচ্ছে কাজ করতেছিলাম আমরা লেটস লার্ন কোডিং এর মাধ্যমে। তো ওইটা খুব ভালো ইয়ে ছিল। এবং আমি এতটুকু বলবো যে এখন হয়তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে ওনার কথা বলার ধরন, উনি কিভাবে মানুষজনকে হচ্ছে লাইক রেসপেক্ট করে, কতটা হাম্বল সেটা আসলে ওই সময় আমি দেখতে পাইছি এবং আমার মনে হয়েছে যে লাইক এত বড় একটা মানুষ এত লাইক সফট ভাবে কথা বলতে পারে, মানে ওনার সাথে কথা বলতে গেলে সবসময় মনে হবে কি যে এ মনে হয় আমার পরিবারেরই কেউ একজন। হুম, যে আমরা হয় না কি যে আমাদের দাদা দাদি নানা নানি কি করে যে তাদের সাথে কথা বলতে গেলে মাথায় আস্তে করে হাত হ্যাঁ, বুলিয়ে হ্যাঁ, দেয়, মানে ওয়াইজ নরম ভাবে ওয়াইজ কথাবার্তা আইডিয়াস। বলে। হ্যাঁ, ওনার কথাবার্তার ধরন হচ্ছে সম্পূর্ণ ওই রকম আর কি। তো ওইখান থেকেও আসলে আমার হাম্বলনেস বা যতটুকু তখন ছিল বা তার চেয়েও বেশি হাম্বল হওয়া, কমিউনিকেশন অনেক কিছু আসলে শেখার সুযোগ পাইছিলাম ওই জায়গাটাতে। ঠিক আছে, তোমার লাইফ নিয়ে আরো দুইটা প্রশ্ন করব। হুম হুম। একটা হচ্ছে যে তুমি তো পড়াশোনা করছো কম্পিউটার সায়েন্সে, তাই না? তো আহ, অনেকে দেখা যায় যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করে তারপরে এই মানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা আর মানে ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে চিন্তা করা বা ইঞ্জিনিয়ারিং থিঙ্কিং, দুইটা তো কমপ্লিটলি আলাদা জিনিস। তো তুমি যখন ইয়ে করছো, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা স্টার্ট করছো, তুমি কি ধরো একেবারে কনসাস চয়েসেই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছিলা, নাকি ধরো মানে পড়াশোনা শুরু করার পরে মনে হয়েছে যে না ঠিক আছে, দিস ইজ গোয়িং টু বি মাই লাইফ? আচ্ছা, এখানে আমার কাহিনীটা একটু ইন্টারেস্টিং। তো ছোটবেলায় যখন হচ্ছে প্রথম ক্লাস 8-9 এ কম্পিউটার দেখি, তো তখন ওই যে ওইখানে গেম খেলতেছি, মানুষজনকে দেখতেছি। পাশের বাসায় দেখতাম যে এক ভাইয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, কুয়েটে পড়তো। উনি যখন ছুটিতে বাসায় আসতো, ওনার বাসায় যেয়ে বসে হচ্ছে ওইটা দেখতাম। তো তখন কম্পিউটার জিনিসটা খুবই ফ্যাসিনেটেড একটা জিনিস লাগছিল এবং ওনার কাছ থেকে যখন ওই যে শুনছি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো মনে হয়েছিল এটা খুবই হয়তো ফ্যান্সি মজাদার কিছু হবে। তো তখন হচ্ছে যে মাথায় ঢুকে গেছিল যে আমিও কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। এবং আমি দেখছি যে আমাদের স্কুলে প্রতি বছর হয় কি যে এসএসসি পাশ করে ফেললে ম্যাগাজিন বের হয়, যেখানে মোটামুটি হচ্ছে যে সবার ছবি এবং সে কি হইতে চায় সেটা লেখা থাকে আর কি। আমি দেখছি যে আমার হ্যাঁ। ওই সময় হচ্ছে এসএসসির যে আমাদের স্কুল থেকে বের করা হচ্ছে ম্যাগাজিনটা আছে, ওইখানে দেখি যে আমার ছবি এবং ওইখানে লেখা আছে যে আমি কি হইতে চাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো যদিও যাই হোক যে আমি জানতাম না তখনও যে কম্পিউটার ইঞ্জিনিয়ার জিনিসটা কি, তার কাজ কি হয়। তো লাকিলি যেটা হয়েছে ওই যে আবার একটু আমার জার্নিতে চলে আসবো, যে প্রথম আমি যখন মাসনুম ভাইয়ের ওয়েবসাইটের মাধ্যমে এই যে বিভিন্ন
ওয়েবসাইট বানানো, সফটওয়্যার বানানো এগুলো সম্পর্কে জানতে পারি। তো তখন তো আমি নিজে নিজেই হচ্ছে কাজ করা শিখে যাই টুকটাক, যে কিছু জিনিস বানাইতে পারতেছি। তখন আমি আসলে হচ্ছে মাসনুন ভাইয়ের পিএইচপিতে লেখা ওপেন সোর্স ওই জটিল 21-এর স্ক্রিপ্টটাই ওপেন সোর্স ছিল। আমি ওইটা নিয়েই কাজ করা শুরু করি এবং ওইটার উপর বিভিন্ন নতুন নতুন ফিচার হচ্ছে অ্যাড করা শুরু করি আর কি, এবং ওইটাই দেখা যেত যে আমি বিভিন্ন মানুষজনের কাছে বিক্রি করে তখন আমার হাত খরচ চলে যাইতো, অথবা টুকটাক কিছু কাজ করে আর কি। তো ওইটা করতে করতে মোটামুটি হচ্ছে তখন আমি কিন্তু সিএসসির স্টুডেন্ট না। হুম। আমার এসএসসির রেজাল্ট ভালো ছিল, এইচএসসির রেজাল্ট হচ্ছে খুবই খারাপ হয়, যার কারণে সিএসসিতে পড়ার ইচ্ছা থাকলেও আমি পাবলিক ইউনিভার্সিটির কোথাও হচ্ছে সিএসসিতে যে এক্সাম দিব ততটুকু করতে পারি না আর কি। আর ওই সময় ফ্যামিলি অতটা হচ্ছে ক্যাপেবল ছিল না যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। তো আমি তিতুমির কলেজের আন্ডারে, তিতুমির বলাতে এখন হচ্ছে নানান কাহিনী হচ্ছে, আই গেস আমি ওই জায়গা থেকে সেফ আছি। আমি তিতুমির কলেজে হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করি নাই, সো আই ক্যানট। এটা তো ভাই অনেক মানে গোপন একটা জিনিস বলে দিছো। হ্যাঁ, যাই হোক ভাই, যারা তিতুমির কলেজ নিয়ে গালাগালি করেন, আমি আসলে তিতুমিরে ভর্তি হয়েছিলাম, ক্লাস করি নাই, আমি একজন আসলে ড্রপ আউট স্টুডেন্ট ফ্রম তিতুমির কলেজ। তো ওইখানে আমি হচ্ছে ভর্তি হই, এবং আমার ওই সময় ইচ্ছা ছিল যে আমি ইংলিশে পড়াশোনা করব, বাট সামহাও আমি হচ্ছে ম্যাথ পাই আর কি। হ্যাঁ, তো ওইখানে ভর্তি হই, প্রথম দিন ক্লাস করতে যাই, যে দেখি যে মারামারি হচ্ছে। হ্যাঁ, ক্লাস হয় নাই, বাসায় ফেরত আসি। তো তারপর হচ্ছে মজার ব্যাপার হলো যে আমি তখন হচ্ছে ওই যে অনলাইনে নিজে নিজেই কাজগুলো করতাম, সারা রাত হচ্ছে কম্পিউটার নিয়ে বসে থাকতাম, সকালে হচ্ছে ঘুমাইতাম। আর তিতুমির কলেজে আমার যতটুকু মনে পড়ে যে ক্লাস শুরু হইতো সকাল 7:30 বা 8টা থেকে, ওরকম সময়ে যাইতে হইতো। আমার মনে আছে আমি একদিনও ক্লাস করতে যাই নাই। তো 1 বছর মোটামুটি এইভাবে চলে গেছে। বাসায় তো আব্বু আম্মা ভয় পেয়ে যাচ্ছে যে এ কোনো পড়াশোনা করতেছে না, কিছু করতেছে না, জীবনে কি করবে না করবে। বাসায় মোটামুটি মিটিং হইলো যে যা যে দেখ কি অবস্থা। তো আমার এটা খুবই হাস্যকর এখন আমি যেটা বলবো যে আমি তিতুমির কলেজে তারপর একদিন গেছি খোঁজ খবর নিতে, যে আমার ক্লাসরুম কোনটা, আমি রোল নাম্বারও ভুলে গেছিলাম, খালি মনে আছে যে আমি ম্যাথ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। গেছি খোঁজ খবর নিতে, বলে যে এখন তো ক্লাস অফ হয়ে গেছে, সামনে কিছুদিন পর ফার্স্ট ইয়ার পরীক্ষা। তো আমি তো পুরা অবাক হয়ে গেলাম যে এটা যদি অন্য কোনো সাবজেক্টও হইতো, আমি এক্সামে পার্টিসিপেট করলে আন্দাজে লিখে টিকেও পাশ করা সম্ভব। এখন আমি টেনশনে পড়ে গেলাম যে ম্যাথ পরীক্ষা 1 বছরে কি ক্লাস হয়েছে সেটা তো জানি না, কোন বই যে আমি পড়বো সেটাও আমি জানি না আর কি। তো বাসায় এসে বললাম যে এই অবস্থা, এখানে তো আর পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব না। আর তখন যেহেতু আমি নিজে একটু নিজের হাত খরচটা চালাইতে পারতেছিলাম, তো বাসায় বললাম যে আমি আসলে বেটার হয় যদি সিএসসিতে হচ্ছে কোথাও পড়াশোনা করতে পারি তাহলে আমার জন্য ভালো, কারণ আমার এখন এগুলা রিলেটেড একটু কাজ টাজ করতেছি, আমার ভালো লাগতেছে। তো বাসায় যেটা হচ্ছে তোমার কনসার্ন থাকে যে এটা করে হচ্ছে কাজ চাকরি বাকরি কিছু পাওয়া যাবে কিনা। তো আমি তখনও আসলে টু বি অনেস্ট জানতাম না এক্স্যাক্টলি যে কাজ টাজ পাওয়া যাবে কিনা, বাট ওই সময় যেহেতু নিজের একটা হাত খরচ চলতেছিল আর জিনিসটা করতে আমার ভালো লাগতেছিল, তো আমি বলি যে হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নাই। তারপর আসলে আমি 2009-এ এইচএসসি হইলেও 2011-তে হচ্ছে আমি ভার্সিটিতে ভর্তি হই এবং সিএসসিতে আমার জার্নিটা শুরু করি। তো আমার ক্ষেত্রে যেহেতু একটু আমি অলরেডি কিছু জিনিস জানতাম, তারপর হচ্ছে আমার সিএসসি জার্নিটা আমি শুরু করছি। তো আমার জন্য হচ্ছে সব কিছুতেই আমি খুবই মজা পাইছি, শিখছি, এবং আমার ভাল লাগছে যে যেই জিনিসগুলাতে হয়তো আমার তোমার অনেক কিছুতে ধরো কনসেপ্ট ক্লিয়ার ছিল না, কারণ নিজে নিজে শিখছি, অনেক কিছুই ঠিকঠাক বুঝতাম না। তো সিএসসিতে পড়াশোনা করতে যে দেখা গেছে যে ওই জিনিসগুলো আমি ভালোভাবে আরও শিখতে পারছি আর কি। তো তখন ওই সিএসসিতে পড়াশোনাটা আমার জন্য আসলে কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করছে আর কি। আচ্ছা, তোমার কাজ নিয়ে একটু কথা বলি। তো বলার আগে যেটা হঠাৎ করে মনে হলো যে ফর আ ভেরি লং টাইম সুমন মোল্লা সেলিমকে মানুষ চিনতে হচ্ছে লারাভেল সুমন মোল্লা সেলিম হিসেবে। কারণ তুমি রাইট। লারাভেলের মানে কমিউনিটি বিল্ডিং এ অনেক কাজ করছো এবং লারাভেল প্রাইমারি স্ট্যাকও ছিল। তো আমি অবাক রাইট। হয়েছি যখন শুনছি সুমন লারাভেলে কাজ করে ছেড়ে দিয়ে এখন জাভায় কাজ করে। তো রাইট। এই
যদিও বলতেছিলাম বারবার যে আমরা টেকনিক্যাল কথা কম বলবো, তারপরেও আমার খুবই আগ্রহ যে হঠাৎ করে লারাভেল ছেড়ে জাভায় গেলা কেন, এবং জাভাকে ভালোবাসলা কিভাবে? ভাই, আমি তো জাভা দেখতে পারি না দুই চোখে। আচ্ছা, আচ্ছা। এখানে আসলে ভালোবাসার ব্যাপারটা নাই। এখানে আসলে বলবো যে আমার মনে আমি আসলে কয়েকটা জিনিস আমার মধ্যে আছে। এই জায়গায় একটা জিনিস হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। সো আমি অলওয়েজ চেষ্টা করি হচ্ছে যে যেই কাজের জন্য আমার যেটা ব্যবহার করতে হবে আমি সেটা ব্যবহার করব। এইখানে তখন আমি আসলে ব্লাইন্ডলি আমার এটাই চুজ করা উচিত, এটাই ব্যবহার করা উচিত, ওইটা আমি করি না। নিজেকে অলওয়েজ হচ্ছে অ্যাডাপটিভ রাখার চেষ্টা করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেহেতু আমার ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত সব জায়গাতেই আসলে আমার সেলফ লার্নিং ক্যাপাবিলিটিটা খুব কাজে দিছে এবং আমি সব কিছু আসলে নিজেই শেখার চেষ্টা করছি আর কি। তো এই দুইটা গুণ থাকার কারণে যখন আসলে দেখা গেছে যে আমি আমার কারেন্ট কোম্পানিতে জয়েন করছি, লারাভেল নিয়ে 6 মাস বা কিছু সময় কাজ করার পর যখন টিম রিফরমেশন হচ্ছিল তখন আসলে আমি নিজেই ম্যানেজারের সাথে কথা বলে জাভা টিমে হচ্ছে সুইচ করি। এটার পেছনে রিজন ছিল যে নিজের স্কিলটা বৃদ্ধি করা, আপ স্কিল করা মানে নিজেকে নিজেকে আর কি। পুশ করো আর কি। এক্স্যাক্টলি। এটা একটা, মানে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা হয়তো, মানে আমার একটা লার্নিং যে লারাভেল কিন্তু, তুমি যে লেভেলের লারাভেল পারতা, ইট ওয়াজ মানে তোমার বেশ ভালো কমফোর্ট জোন ছিল। তুমি রাইট। কমফোর্ট জোনটা ছেড়ে মানে ইচ্ছা করে যে আনকমফোর্টেবল হইলা, তারপরে আবার পিএইচপি থেকে জাভাতে সুইচ করা মানে বিশাল একটা লিপ। তো এটা দেখে আমি আসলে ওই সময় খুবই অবাক হয়েছিলাম, আমি যখন ফার্স্ট শুনছি হুম, যে হুম। তুমি এটা করছো। পরে চিন্তা করলাম যে আসলে মানে জীবনে আগে যেতে গেলে এই জিনিসটা করাই লাগবে, মানে নিজেকে পুশ করে সামনের দিকে ঠেলে দিতে হবে যে না ঠিক আছে, আমি যদি কমফোর্ট জোনের ভিতরে থাকি আসলে ভালো, সমস্যা নাই, কাজ করতে সহজ হচ্ছে, কিন্তু মানে নতুন কিছু তো শিখতেছি না। আহ, হ্যাঁ, এটা একটা ভালো ওইটাই জিনিস আমার ছিল, ওই জন্য ফোকাস ছিল মানে আর আমি কি। আমি আরো এক্স্যাক্টলি। তোমার মানে তোমাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এমনি তোমার এখন মানে ডেইলি রুটিনটা কেমন, দিন কেমন, কিভাবে কাটে? তোমার তো এখন অনেকগুলো আসলে যে বিড়াল আছে না? হ্যাঁ, 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 আমার বিড়াল আছে। ও মনে হয় কয়টা এখন বাইরে টোটাল? ঘোরাঘুরি করতেছে আর কি। এখন একটু বাসায় কম থাকে। এখানে সামার শুরু হয়ে গেছে তো, আর এই নতুন যে বাসাটায় থাকি এখানে ওই ও, কিচেনের ওইখানে নিচে এমনি মানে ছোট্ট একটা ক্যাট বাইরে ডোর আছে। বাইরে বিড়াল বের হইলে সমস্যা হয় না ওখানে? না, আমার বিড়ালটা আসলে খুবই স্মার্ট এবং চাল্লু। ওরে আমি হচ্ছে এলাকার নেত্রী বলে ডাকি আর কি। ও এলাকায় বের হবে, ঘুরবে। পুরো এলাকার মানুষজন আমার মানে বিড়ালকে চেনে। মজার ব্যাপার হচ্ছে আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে ৩-৪ জন ডাচ মানুষজন রিচ আউট করছে যে এটা কি তোমার বিড়াল কিনা? ও আমাদের বাসায় মাঝে মাঝে আসে, আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করে। একজন নেইবার বাহ। আছে, ও মাঝে মাঝে হচ্ছে মেসেজ দিয়ে মুমু আমার বিড়ালের নাম হচ্ছে মুমু। তো ওর সম্পর্কে জানতে চাইবে, সাজেস্ট করবে। ইভেন আমার বাসা থেকে তোমার যে আমাদের ছোট মার্কেটটা আছে, গ্রোসারি স্টোর, সেটা ধরো যে ৬-৭ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর কি। তো মোমো হচ্ছে আমাদের সাথে সাথে হেঁটে হচ্ছে যাইতো। আমরা যখন শপে ঢুকে যাইতাম ও বাইরে বসে থাকবে, আবার আমরা বের হইলে আমাদের সাথে সাথে হেঁটে চলে আসবে। তো মাঝখানে ওর গলায় হচ্ছে একটা তোমার এয়ারট্যাগ লাগাই দিছিলাম, যেহেতু এত বাইরে বাইরে থাকে, অ্যাটলিস্ট হচ্ছে কোথায় আচ্ছা, আছে যেন ট্রেকিং দেখতে যেন পারি। করা যায়। আর নর্মালি যেটা হইতো, অনেক সময় যদি দেখতাম যে বাসায় আসতেছে না, আমরা বের হয়ে ওর লোকেশনের কাছাকাছি যে যদি ওকে ডাক দিতাম, ও দৌড়ায় চলে চলে আবার আসতো। আমাদের পিছন পিছন বাসায় চলে আসতো আর কি। তো একদিন দেখি যে হচ্ছে যে ওর লোকেশন দেখাচ্ছে মার্কেটের মধ্যে, এখানে নিউ ইয়র্ক পিজা নামে একটা দোকান আছে, সেটা দেখাচ্ছে রাত 11টার দিকে। আমি বলি কি ব্যাপার, এত দূরে দেখাচ্ছে কেন? হেঁটে যেয়ে দেখি যে সে পিজার শপে একটা টেবিলের উপর সুন্দর করে বসে রয়েছে, মনে হচ্ছে যে সে তার দোকান এটা। তো ওদের সাথে কথা না বলো যে ও মাঝে মাঝে ওইখানে যায় এবং রাত 11টা, সাড়ে 11টার দিকে যায়, কারণ ওই সময় ওই যে ওরা দোকানপাট ক্লোজ করে। ওর আবার চিজ পছন্দ, তো যদি একটু চিজ দেয় ও হচ্ছে খেয়ে ফেলে তো আর কি। চিজ তো চিজ খেয়ে ফেলে? খেয়ে ফেলে, হ্যাঁ। তো মানুষজন বাহ, হচ্ছে তাহলে তো পুরো এলাকার ভালোই ফ্রেন্ড হয়ে গেছে এলাকার ভালোই সবার। ফ্রেন্ড হয়ে গেছে। আর প্রচুর বিড়াল আছে আমাদের আশেপাশে। ওই দিনও যাক। দেখতেছিলাম যে আমাদের বাগানে হচ্ছে আরো 3টা বিড়াল আসছে, যদিও এরা দেখি যে মাঝে মাঝে মারামারি করে, চিৎকার চেঁচামেচি শোনা যায় আর কি। কোনো ব্যাপার তো না। যাই হোক, আমার যদি ওই ডেইলি রুটিনের কথা নর্মালি বলি, যে আমি এখন যে কোম্পানিটাতে কাজ করতেছি, ওদের হেডকোয়ার্টার হচ্ছে বস্টনে আর লন্ডনে। নেদারল্যান্ডসে একটা ছোট্ট পোর্শন আছে। বাট আমার যে টিমে কাজ করি ম্যাক্সিমাম কলিগ হচ্ছে লন্ডনে থাকে।
তারপর কিছু কলিগ আছে ইউএসএতে, কিছু কলিগ আছে ইন্ডিয়াতে। তো যেহেতু আমার নেদারল্যান্ডসে হচ্ছে কলিগ নাই, তাই আমার আসলে নেদারল্যান্ডসের অফিসে যে কাজ করা বাধ্যতামূলক ছিল না আর কি। যদিও করোনার সময় মোটামুটি তো আমরা বাসা থেকেই কাজ করছি। তারপর কোম্পানি ধীরে ধীরে একদিন অফিসে যাওয়া, 2 দিন অফিসে যাওয়া, এই পলিসি হচ্ছে ইনফোর্স করছে, বাট আমার মোটামুটি যাওয়া হয় না। যদি হচ্ছে কোম্পানির কোনো ইভেন্ট হয় বা কারোর সাথে মিট করা লাগে তখন যাই আর কি। তো যেহেতু আমি মোটামুটি তাছাড়া সবসময় বাসা থেকেই কাজ করতেছি, তো রেগুলার ওয়ার্ক ডে দেখা যাইতো যে যেহেতু আবার আমরা সকালে একটু দেরি করেই ওঠা হয়। এখন হয়তো একটু রুটিনটা চেঞ্জ করতে হবে সামনে, বাট জেনারেলি যদি আমি লাস্ট 1-2 বছরের হচ্ছে রুটিনটা বলি, তো সকালে মোটামুটি 9টার দিকে উঠা হয়। উঠে তারপর হচ্ছে ধীরে সুস্থে একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে 10টা নাগাদ হয়তো কাজ শুরু করতাম। একটু লেট করে শুরু করতাম এই কারণে যে যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটেড টিম ছিল, বস্টনের একজন কাজ শুরু করতো। তো ও যেহেতু যখন কাজ শুরু করে আমাদের এখানে অলমোস্ট হচ্ছে তখন বিকাল শুরু হয় আর কি। তো আমাদের স্ট্যান্ড আপ ছিল হচ্ছে বিকাল 3টার দিকে আর কি। তো এই কারণে একটু দেরি করে শুরু করলেও হচ্ছে সমস্যা হইতো না। তো উঠে কিছুক্ষণ কাজ করতাম, যেহেতু বাসায় আছি মাঝে মাঝেই দেখা যাইতো যে একটু হাঁটাচলা করা যাচ্ছে, বাইরে যাওয়া যাচ্ছে, তারপর কাজ টাজ করতেছি। তো সন্ধ্যায় কোনো ফিক্সড টাইম ছিল না যে এতটুকু সময় পর্যন্তই আমি কাজ করব। প্রয়োজন অনুযায়ী যখন দেখতাম যে কাজ করতে ভালো লাগতেছে করতেছি, ভালো না লাগলে হয়তো একটু পজ নিয়ে পরে করতেছি, বা রাতের দিকে মনে হচ্ছে যে কাজ করলে বেটার হবে, ওইভাবেই আসলে কাজ কন্টিনিউ করে গেছি। দিন শেষে হচ্ছে মানে আমি যতটুকু আমার টাস্ক যেটা সেটা আমি কমপ্লিট করতে পারতেছি, সেটাই দেখা হইতো। কোনো ধরনের টাইম ট্র্যাকিং বা এইসব হচ্ছে ছিল না, যার কারণে আমি খুব ফ্লেক্সিবিলিটি পাইতাম আর কি। তারপর দেখা যাইতো যে সন্ধ্যা হইলে মোটামুটি ফ্রেন্ড থাকলে মাঝে মাঝে হচ্ছে ঘুরতে বেরোইতাম, কখনো বাসায় হচ্ছে প্লে স্টেশনে গেম টেম খেলতেছি। রাতে আবার হচ্ছে ঘুমানোর আগে হয়তো খাওয়া দাওয়া করলাম। তারপর মাঝে মাঝে হচ্ছে কিছু সিরিজ দেখি। আমি একটা মোটামুটি এটা আমার অভ্যাস হয়ে গেছে যে আমি আসলে হচ্ছে ঘুমানোর আগে মোটামুটি কোনো একটা মুভি বা সিরিজ দেখা শুরু করি, তারপর দেখতে দেখতে ঘুমাই যাই আর কি। আমি প্রচুর হচ্ছে থ্রিলার, ডিটেকটিভ, মাইন্ড বেন্ডিং এই ক্যাটাগরির হচ্ছে সিরিজ দেখি লেটেস্ট আর কোন কি। সিরিজটা দেখলা? লেটেস্ট হচ্ছে আমি খুব ওল্ড হচ্ছে একটা সিরিজ দেখতেছি, যেটা হয়তো আমাদের জেনারেশনের মানুষজন আসলে নামই জানে না। এটার নাম হচ্ছে দ্য টুয়াইলাইট জোন। এটা হচ্ছে 1959-এর। হ্যাঁ, যে প্রত্যেকটা তো এপিসোডে একটা করে বেশ ফেমাস। স্টোরি। হুম, এটার আইএমডিবি রেটিং হচ্ছে 9, কিন্তু 1959 থেকে 1964, হ্যাঁ, আই গেস এই 4-5 বছর চলছিল। এটা আমার খুব ভালো লাগে কারণ এটাতে হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং সাইফাই, হিউম্যান সাইকোলজি এই রিলেটেড স্টোরি আছে। এবং আমি আজকে যারা অডিয়েন্স শুনতেছেন, আমি সাজেস্ট করব আপনারা সুযোগ পাইলে এই সিরিজের হচ্ছে কয়েকটা এপিসোড দেখেন। হ্যাঁ, দেখলে হয়তো আপনার অবাক হবেন যে আমরা হয়তো এই যে 2025-এ এসেও হচ্ছে অনেক কিছু দেখতেছি না। আপনি দেখবেন যে এরকম সিমিলার কাইন্ড অফ লাইক টেকে অনেক ইনোভেশন দেখতেছি, রোবট, অনেক কিছু দেখতেছি। তো এগুলার কিছু কনসেপ্ট আপনি দেখবেন যে ওই সময়ে ওই সিরিজেও আপনি পেয়ে যাবেন আর কি। মানে এখনো অনেক রিলেভেন্ট, অনেক পুরনো অনেক হইলেও রিলিভেন্ট, অনেক হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ। রিলেভেন্ট। হ্যাঁ, বুঝতে অনেক পারছি। রিলিভেন্ট। তো ওই সিরিজটা দেখতেছি। তাছাড়া আগে হচ্ছে যখন যেটা দেখি যে মোটামুটি আমার ওই জনরার সাথে ম্যাচ করে সেগুলো দেখি। তারপর এই তো ঘুমায়া যাই। আর তাছাড়া যদি অন্যান্য কিছু বলা হয় তাহলে এখানে যেহেতু স্টিল হচ্ছে থাকি, মাঝে মাঝে নিজের রান্না বান্না করতে হয়। আর আমি ঘুরতে খুব পছন্দ করি, তো যখনই সুযোগ পাই দেখি যে ঘুরতে বের হয়ে যাই আর কি। এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ 46টা দেশের মতো ঘোরা হইছে। তো মাশাআল্লাহ। এই নেক্সট আর কোন কি। দেশে যাবা? নেক্সট আপাতত বাংলাদেশেই আসার প্ল্যান। এর মধ্যে আপাতত আর কোথাও প্ল্যান হয় নাই, দেখা যাক। কিছুদিন আগে অবশ্য গত সপ্তাহে হচ্ছে লন্ডন থেকে আসলাম, সেখানে ওই কিউবকন হইতেছিল, সেটাতে পার্টিসিপেট করতে হচ্ছে লন্ডনে গেছিলাম। ওই যে ক্লাউড নেটিভ ফাউন্ডেশনের যে ইয়াটা, রাইট, ইভেন্টটা, এক্স্যাক্টলি, ওইটা হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, সিএনসিএফ এর আমি হচ্ছে যে আমি ভিসা কনফারেন্সটা। পাবো না দেখে ভয়ে আমি এই করিনি, টিকিটই কিনিনি ওইটার। না, এখন অবশ্য তোমার হচ্ছে লন্ডনে বা বাংলাদেশ থেকে দেখছি যে ইউকের ভিসা রেশিও ভালোই বেড়ে গেছে আর কি। হোপফুলি কোনো একদিন আমাদের পাসপোর্টের পাওয়ার বাড়বে, জাস্ট ভিসা নিয়ে এক্স্যাক্টলি, হুম টেনশন হুম করা হুম। লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে ইনশাল্লাহ। আশা আর কি, অনেক দিনের পুরানো আশা, দেখা যাক কি হয়। হুম হুম হুম। তো আচ্ছা, তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কিরকম? তুমি কি ভবিষ্যৎ প্ল্যানিং করো নাকি ধরো মানে জাস্ট যেমনে চলতেছে এরকমই?
আচ্ছা, এখানে আমি যদি একটু বলি আমার লাইফের লার্নিং থেকে বা আমার লাইফে যা, যা ঘটছে আরকি। আমি আসলে স্কুল বা কলেজ লাইফ পর্যন্ত খুবই অর্গানাইজড একটা মানুষ ছিলাম আরকি। সবকিছু সুন্দর করে নোট নিতাম, প্ল্যান করতাম। এইভাবে সবকিছু করে অভ্যস্ত ছিলাম। যাই হোক লাইফের কিছু ঘটনার কারণে ধীরে, ধীরে দেখা গেছে যে আসলে আমরা সবসময় যে প্ল্যান করে কাজ করার চেষ্টা করি, সেটা আসলে সেইভাবে হয়ে ওঠে না। তারপর থেকে আমি আসলে হচ্ছে আর অতটা অর্গানাইজড নাই আমার লাইফে আর কি। বাট তাই বলে যে কোনো কিছুতে আমি প্রবলেম ফেস করতেছি এমন না। আমি এখন দেখা যায় যে খুব লং টার্ম কোনো কিছু প্ল্যান করি না বা ওইটা আমার করাই লাগবে এমন মাইন্ডসেটে থাকি না আর কি। আমার মনে হয় যে আল্লাহ আমার হৃদিকে যতটুকু যা রাখছেন সেটা যেভাবেই হোক আমার কাছে আসবে। আমি জাস্ট হচ্ছে অনেস্ট ওয়েতে সেটার জন্য চেষ্টা করে যাব আর কি। এই ফিলোসফিতে এখন বিশ্বাস করি। যার কারণে এখন আমি হচ্ছে কি বলবো যে খুব লং টার্ম ভিশন ওয়েল প্ল্যান্ড কোনো কিছুতে চলি না। বাট কোনো অবভিয়াসলি গোল কি আছে যেটা ধরো মানে অ্যাকমপ্লিশ করতে চাও একটা সার্টেন টাইমের ভিতরে, মানুষের আচ্ছা, থাকে না? ক্যারিয়ার ওয়াইজ যদি বলি তাহলে হচ্ছে এখন যেই রোলে আছি চাই অবশ্যই হচ্ছে নিজেকে নেক্সট রোলের জন্য হচ্ছে রেডি করার জন্য। আরও কয়েক বছর আমার ইচ্ছা আছে যে পিপল ম্যানেজমেন্টের দিকে না যেয়ে টেকনিক্যাল রোলেই থাকার জন্য। সো সেখানে আমি হচ্ছে মানে প্রিন্সিপাল সফটওয়্যার সফটওয়্যার আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার। তারপরে হ্যাঁ, প্রিন্সিপাল রাইট। ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তো ওই দিকেই ফোকাস থাকতে যাচ্ছি। প্লাস আমার হচ্ছে এখন ইদানিং ইদানিং না, আমি বলব যে প্রায় ২-২.৫ বছরের বেশি সময় হয়ে গেছে যে পিওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড ডিপ্লয়মেন্ট এগুলো নিয়ে কাজ করতেও ভালো লাগে। যার কারণে আমি লাস্ট 2 ইয়ার্সে খুব ভালো একটা সময় ব্যয় করছি AWS রিলেটেড হচ্ছে বিভিন্ন স্কিল অর্জন করার জন্য। তো ইন দ্য ফিউচার লাইক এটাও আমি চেষ্টা করব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল থেকে হচ্ছে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার বা ক্লাউড ইঞ্জিনিয়ার রোলে মাইগ্রেট করার সুযোগ পাই কিনা সেটাতেও হচ্ছে আমার ফোকাস আছে। গত বছরে আমি 3টে AWS সার্টিফিকেশন, একটা টেরাফর্ম সার্টিফিকেশন নিছি। নেক্সট 2 মান্থে আমার ফোকাস হচ্ছে কুবারনিটিস রিলেটেড একটা বা দুইটা সার্টিফিকেশন নেওয়া। আর মানুষ হিসেবে যদি আমার গোলের কথা বলি তাহলে আমি এখন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আর কি যে একজন ভালো মুসলিম হওয়ার জন্য। আর এখন যেহেতু বিয়ে করে ফেলছি পরিবারের জন্য আরও বেশি পরিমাণ সময় দিতে। এবং আমি আসলে যদি আমার গোলের কথা বলি তাহলে আমি চাই আসলে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমি আমার ওয়ার্ক আওয়ার আসলে হচ্ছে যে 40 উইক ওয়ার্ক আওয়ার বলি তো আমরা। আমি আসলে 40 উইক ওয়ার্ক আওয়ার থেকে এটা কমায় আসলে 30 বা এর নিচে নিয়ে আসতে চাই। আমি চাই যে হচ্ছে যে আমার ফ্যামিলিকে আরও বেশি পরিমাণ সময় দিব। ওইটা আমার গোল আর কি, যে আমি যত বেশি সময় চাই আমি আমার পরিবারকে দিতে চাই আর কি। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমার, মানে তুমি যখন সার্টিফিকেশনের কথা বলতেছিলা, হুম, হুম, ওইটাতে মনে হয়েছে যে মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন চিন্তা করি যে হ্যাঁ সার্টিফিকেশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, হুম, আমার হুম। মানে মাথা তখন হ্যাং হয়ে যায়। মানে সিরিয়াসলি আচ্ছা। হ্যাং হয়ে যায়। আমি চিন্তা হুম, করি হুম, আরে ভাই কি পড়াশোনা ছেড়ে আসছে, আবার কিসের পড়াশোনা। মানে কোনোভাবেই আমি নিজেকে কনভিন্স করতে হুম, পারি হুম, না হুম, যে আমার আহ, মানে এই জিনিসটা করতে হবে, এটা আমার জন্য ভালো। নতুন জিনিসে মানে হুম, হুম, হুম। শেখা ঠিক আছে, কিন্তু ধরো একটা সিলেবাস ধরে হ্যাঁ, একটা হ্যাঁ, একটা হ্যাঁ, বুঝতে প্ল্যান পারছি। করে আগানো, এটা আসলে আমার আমার জন্য খুব টাফ হয়ে যায়। আমি জানি আমি জানি না আসলে অন্য মানুষের কি হয়, বাট তোমার কি এই টাইপের কোনো ফিলিং হয়েছে, বা হইলে তুমি ধরো কিভাবে নিজেকে সামলাও, মাথা হ্যাং হওয়া থেকে কিভাবে ইয়ে করো? আচ্ছা, এই জায়গায় একটা সিক্রেট এখন বের হয়ে যাবে আর কি। আমি যে সার্টিফিকেশনগুলো নিছি তারপর রিসেন্টলি আমি হচ্ছে এখানে পিআর অ্যাপ্লাই করার জন্য ডাচ এক্সাম দিতে হয় A2 লেভেলের। সেখানে 5টা এক্সাম দিতে হয়: স্পিকিং, রাইটিং, লিসেনিং, রিডিং আর হচ্ছে তোমার ডাচ সোসাইটি সম্পর্কে। তো যেহেতু আমি এই সার্টিফিকেশনগুলো নিয়ে নিছি, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই আপনার স্টাডি গাইড কী ছিল, কিভাবে প্রিপারেশন নিছেন। তখন আর আমি কোনো উত্তর দিতে পারি না, কারণ এর প্রশ্ন মানে উত্তর হইল যে আমি আসলে মানুষ হয়তো অবাক হবে শুনে, আমি আসলে কখনো ওই যে তুমি বললা না যে এই যে সিলেবাস ধরে পড়তে হবে, এটা আমার দ্বারা কখনো সম্ভব হয় না আর কি। দেখা গেছে যে আমি এই যে AWS এর সার্টিফিকেশনের জন্য প্রিপেয়ার হব, টেরাফর্মের জন্য প্রিপেয়ার হব, আমি দেখা গেছে যে কোর্স কিনছি। তোমার হচ্ছে ওই সলভ করার জন্য হচ্ছে কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে ওরা মক কোশ্চেন দেয়।
এক্সাম দেওয়া যায়, আমি সবই কিনি কিন্তু কোনোটাই আমার আসলে শেষ করা হয় না। টু বি অনেস্ট, আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি যে কিভাবে পাস করি, যেদিন এক্সাম তার আগের দিন হচ্ছে আমি বসতাম। হ্যাঁ, মেইনলি যে AWS এবং টেরাফর্মের ক্ষেত্রে এটা আমি পাস করতে পারছি, এটার পেছনে রিজন ছিল যে আমি গত কয়েক বছর আমার ওয়ার্ক এনভায়রনমেন্টে, পেড প্রজেক্টে বা ক্লায়েন্টের জন্য আমি হ্যান্ডস অন ওগুলো নিয়ে কাজ করতেছিলাম, যার কারণে আমি আচ্ছা, পাস করতে পারছি আর কি। আমি শুধু মানে তোমার প্র্যাকটিক্যাল নলেজের উপরে তো আর কিছু নাই কিছু আসলে। নাই। এক্স্যাক্টলি। আমি শুধু কিছু, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওই কোশ্চেনের প্যাটার্নটা দেখে নিছিলাম যাতে একটু আইডিয়া থাকে যে আচ্ছা এই টাইপের সিচুয়েশন আসতে পারে, এই টাইপের কোশ্চেনটা আসতে পারে আরকি। আর রিসেন্টলি যে আমি ডাচ এক্সাম পাস করছি এটার কথা যদি আমি বলি, তাহলে আমি টু বি অনেস্ট আমার মনে হয় না যে কেউ বিলিভ করবে। আমি গত ১.৫-২ বছর ডুওলিঙ্গোতে রেগুলার হচ্ছে ডাচ প্র্যাকটিস করতাম। যেখান থেকে আমার ভোকাবুলারি তোমার মোটামুটি হচ্ছে ভালো হইছিল। এতটুকুই। স্টিল আমি ফ্লুয়েন্টলি কোনো কিছু বলতে পারি না, বাট আমি প্রত্যেকটা এক্সামের আগে কি করছি, ওই এক্সামের আগের দিন আমি প্ল্যান করছি ৩-৪ দিন ধরে যে আমি আচ্ছা, পড়বো, ডাচ ভাষায় শিখবো। বলো তো আপা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। না, এটা এত কঠিন সেন্টেন্স আমার পক্ষে বলা সম্ভব না। শুধু আপা আপা হয়তো মনে করার চেষ্টা করতে পারি, আই গেস সোয়েস্টা বা এরকম কিছু আর কি, ওই সিস্টার এরকম। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি যদি বলি যে এটা যেটা করছি, যেদিন এক্সাম তার আগের দিন রাতে আমি চ্যাট জিপিটিকে যে বলছি যে আগামীকাল হচ্ছে আমার ডাচ এক্সাম, তো আমি প্রিপারেশন নিতে চাই, তুমি কুইকলি ১-২ ঘন্টার মধ্যে আমি প্রিপারেশন নিতে পারবো এরকম কিছু স্যাম্পল কোশ্চেন আর উত্তর আমারে দিয়ে দাও। আমি ওইটা দেখেই হচ্ছে এইভাবে হচ্ছে পরীক্ষা দিতে চলে গেছি। জাস, দেখা গেছে যে ওই ট্রেনে যাচ্ছি, বসে বসে আমি মোবাইলে হচ্ছে ওইটা প্র্যাকটিস করতে করতে যাচ্ছি আর কি। তো মানে ওই এআর এইভাবে মতো আর কি, অ্যাসিস্ট্যান্টের মতো বানায় নিছিল তোমার সাথে কনভারসেশন করে। মানে ভালো হয়েছে, আমি এখনই না হুম, তোমাকে এআই নিয়ে জিজ্ঞেস করতে হুম, চাইছিলাম। হুম, হুম। এই যে মানে নতুন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসছে, অনেক টুলগুলো আসছে, তো এইটা তোমার কাজে কিভাবে প্রভাব ফেলছে? আচ্ছা, টু বি অনেস্ট আমি যদি বলি, আমার ওয়ার্ক হচ্ছে আমি মনে হয় গত ৬ মাস বা আমি আসলে হচ্ছে এআই রিলেটেড টুলসগুলো সম্পর্কে অনলাইনে অনেক আপডেট দেখতেছিলাম, হাইপ দেখতেছিলাম, বাট আমি নিজে খুব একটা ব্যবহার করতেছিলাম না। আই থিঙ্ক মাত্র ৪ থেকে ৬ মাস হয়েছে আমি এগুলো একটু অ্যাডাপ্ট করা শুরু করছি আর কি। বাট এটার অ্যাডাপ্ট করার পর আমি প্রস এবং কনস দুইটাই আসলে আমি আইডেন্টিফাই করতে পারছি। ফার্স্ট যদি আমি আসলে সুবিধাগুলো বলি, যে আমার আসলে যেই রিলেটেড কাজ করি বা যখন দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি বাড়ানো লাগতেছে, চমৎকারভাবে আমি এই টুলগুলো ব্যবহার করতে পারতেছি। ম্যাক্সিমাম ধরো যে ডকুমেন্টেশন, রাইটিং, ব্রেইনস্টর্মিং, এই কাজগুলোতে হচ্ছে বিভিন্ন এই টুলগুলোর যে আউটপুট আমি পাচ্ছি, আমি কোয়াইট হ্যাপি। কারণ আমার আসলে দেখা যেত কি লিখতে খুব ভাল লাগে না, হ্যাঁ। তো তখন আমি হ্যাঁ, কুইকলি এই যে টুলগুলো ব্যবহার করে নিয়ে আসতে মানে পারতেছি। কোড সিলেক্ট করে বা মডেল সিলেক্ট করে বলতে ডকুমেন্টেশন লিখে দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালোই কাজ করে। ওই হ্যাঁ, জায়গাগুলোতে তাছাড়া ধরো যে পার্সোনাল কাজেও, লাইক ধরো টেকনিক্যাল বাদে আর কি, যে মাঝে মাঝে রিসার্চ টেকনিক্যাল, করা লাগে, স্পেসিফিক হয়তো কিছু সম্পর্কে জানা লাগে। তো হ্যাঁ। এই জায়গাগুলোতে দেখতেছি যে ভালো হেল্প পাচ্ছি আর কি। আর টেকনিক্যাল যখন ব্যবহার করা শুরু করছি তখন দেখতেছি যে হচ্ছে ওই যে লাইক ডকুমেন্টেশনের কথা বললা, টেস্ট জেনারেট করার কথা বললা, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এজ কেস খুঁজে বের করা, এই জায়গাগুলোতে হচ্ছে ভালো হেল্প করতেছে এবং ওইটাতে আমি হ্যাপি। বাট কিছু কিছু ক্ষেত্রে আবার এমনও মনে হয়েছে যে ওকে আসলে কনটেক্সটের মধ্যে রাখা খুবই চ্যালেঞ্জিং। আমার যদি ডোমেইন নলেজ ভালো না থাকে, প্রোডাক্ট নলেজ ভালো না থাকে, এক্স্যাক্টলি এই সিস্টেমটা কিভাবে কাজ করে এটা জানা না থাকে, হ্যাঁ, তাহলে দেখা এটা যায় না কি, হলে মানে পুরো ওয়াইল্ড হয়ে যায় একেবারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ। এবং এমন ভাবে হচ্ছে মানে ও তো সবকিছুই আসলে কনফিডেন্টলি দেয়। তো যদি হচ্ছে যে একটু অ্যাটেনশন টু ডিটেল না থাকে এবং ওই ডোমেন নলেজ ভালো না থাকে, তাহলে আসলে এখানে ওই ভুল সলিউশন ব্যবহার করার সুযোগটা খুব বেশি আরকি। ওই যে মানে আমার যেটা মনে হুম, হয়েছে কি, এটা আমি ইভেন সবাইকে বলি, যাকে যাকে পাই, যে এআই হুম, হুম। জেনারেটেড কোড তখনই কাজে দিবে যখন যে এআই দিয়ে কোডটা জেনারেট করতেছে সে যখন এই কোডটা পড়ে বুঝবে যে ওখানে কি লেখা আছে। মানে এক্সাক্টলি, এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। এমন হইতে ইম্পোর্টেন্ট। পারে এআই জেনারেটেড কোড তোমার সময় বাঁচায় দিছে, কিন্তু এমন না যে ধরো মানে ও আসলে ল্যাক অফ নলেজ কম্পেনসেট আসলে এইভাবে করতে পারবে না করতে আনলেস পারবে না। মানে গড লেভেলের ইয়ে আছে আর কি। তো মানে এইটাতে আরেকটা জিনিস মাথায় আসলো যে এখন তো অনেকগুলা মডেল আছে, তোমার হুম। কোনো মানে পার্সোনাল ফেভারিট মডেল আছে কি? আচ্ছা, হ্যাঁ, আমি রিসেন্টলি হচ্ছে ChatGPT, তারপর Grok,
অন্যান্য যেগুলো আছে সবগুলোই ট্রাই আউট করে দেখছি। রিসেন্ট টাইমে আমার কাছে গ্রোক খুব ভালো লাগছে। কিছু কিছু কোডিংয়ের কাজে আমি দেখছি যে ওর হচ্ছে যেভাবে থিঙ্কিং, যেভাবে আমাকে রেসপন্স দিচ্ছে, চ্যাট জিপিটির চেয়ে বেটার লাগছে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে চ্যাট জিপিটি বেটার, বাট মোরলেস আমার কাছে স্টিল মনে হচ্ছে যে গ্রোকটা হয়তো আরও কিছুদিন পর আরও বেটার হইতে পারে, এবং এক্সএআই। আমার ফেভারিট এখন স্টিল এই গ্রোক আর কি। হ্যাঁ, গ্রকটা আসলে মানে খুবই এবং খুবই নন অ্যাপোলোজেটিক এআই নিয়ে তো অনেকে গ্রক হুম। দেখতেও পারে না, কারণ বেশি হ্যাঁ, কড়া সত্যি কথা কিন্তু বলে আমার যে আসলে হচ্ছে কি যে সেম কাইন্ড অফ রেসপন্স আমি হচ্ছে ৩-৪টা মডেলই ট্রাই করে দেখছি। কেন জানি আমার কাছে হ্যাঁ, হচ্ছে গ্রোকটার একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে মনে হইছে হ্যাঁ, আর কি, এবং যে ওর আরেকটা জিনিস ধরনটা। হয়েছে সেটা হচ্ছে যে গ্রক মানে বাই হুম ডিফল্ট মানে যেই যে কোশ্চেনটা করার জন্য যেটা আমার কাছে ভালো লাগছে, যে হুম ধরো হুম এমন হুম। একটা প্রশ্ন করলা যেটার জন্য ইন্টারনেট থেকে লেটেস্ট ডাটা লাগবে, ও সবার আগে ইন্টারনেট ব্রাউজ করবে। তো রাইট। এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে এটা এটা ডিফল্ট বিহেভিয়ারটাই হচ্ছে যে আমি ইন্টারনেটে আগে যাব, আমি রিসোর্স খুঁজে বের করব, করে ওখান থেকে অ্যানালাইজ করে আমি রেজাল্ট দিব। আরেকটা জিনিস, যদিও এটা সরাসরি এর সাথে রিলেটেড না, কিন্তু হুম হুম। পার্শিয়ালি রিলেটেড। তুমি যে চশমাটা পরে আছো, এটা তো মনে হয় নর্মাল চশমা না, রাইট? না, হ্যাঁ, এটা হচ্ছে মেটার রেবান। এটাতে হচ্ছে, বাট আনফরচুনেটলি যেটা হইছে যে এটার সাথে তো মেটা এআই আছে। বাট মেটা এআই হ্যাঁ। আমরা ইউরোপে হচ্ছে ব্যবহার করতে পারি না, প্রাইভেসি এবং কিছু লয়ের কারণে। হ্যাঁ, মেটা এআই হচ্ছে ওরা এখনো এটাকে ইউরোপে তো অনেক কিছুই মনে হয় ওইখানে রেস্ট্রিক্টেড, কি এক্স্যাক্টলি, ইভেন মোস্টলি লাইক আমি জিডিপিআর এর নেদারল্যান্ডসে জন্য এটা না? পড়ে আসি। আমি হ্যাঁ, নেদারল্যান্ডসের রেবানের শোরুমে গেছিলাম এটা কেনার জন্য। ওরা বলছে যে প্রাইভেসির কারণে হচ্ছে আমাদের গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে নাই। সো ইউরোপের মধ্যে জার্মানি, বেলজিয়াম, আরও কয়েকটা জায়গায় হচ্ছে তোমার মেটা রেবানের এই স্মার্ট গ্লাসটা সেল হয়, কিন্তু নেদারল্যান্ডসে কিন্তু এটা কেনা যায় না। আমারটা বাবর ভাইকে দিয়ে জার্মানি থেকে আনাইছিলাম, মানে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট হার্ডওয়্যার, মানে এত হুম হুম হুম। চমৎকার। আর এইটুক পিচ্ছি একটা চশমা, কিন্তু এটার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি এত জোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোয়াইট গুড এনাফ আর কি। যদি মেটা এআইটা ব্যবহার করা যাইতো আই গেস, তাহলে মনে হয় যে আরও কিছু ক্যাপাবিলিটি আমি আমি ট্রাই আমি করে দেখে বলতে পারতাম। বাংলাদেশে তো আছে মেটা এআই, হুম হুম। কিন্তু আমি আসলে মানে টু বি অনেস্ট খুব বেশি ইউজফুল কিছু পাই নাই ওটাতে। আচ্ছা আচ্ছা এবং এটার আচ্ছা। এদের স্পিচ রিকগনিশনও খুব মানে নট দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো হুম আমি হুম হুম। বলি একটা এলাকার কথা, ও আরেক এলাকার। হ্যাঁ, বুঝে না। দেখা যাবে যে ওয়েদার বলে দিছে, বগুড়া বললে বগুড়ার ওয়েদার দেখায় দেয়। না, এমনিতে এটা হচ্ছে যে লাইক ধরো যে ওই যে খুব কুইক হচ্ছে ফটো তোলা, টুকটাক ডেইলি হুম, লাইফ হচ্ছে ভিডিও করার জন্য, এগুলোর ভিডিও জন্য করার জন্য। দেখতেছি খুব ভালো কাজ করে আর কি। তো আমি কি করি সাধারণত, পডকাস্টের লাস্টের দিকে আসলে আমি কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করি। র্যাপিড ফায়ার কোশ্চেন আচ্ছা, গুলো র্যাপিড আস্তে আস্তে ফায়ারের দিন আগে যাচ্ছে। তাহলে আমি এআই এর কনসটা সম্পর্কে একটু বলতে চাই, যেটা ও অ্যাটলিস্ট হ্যাঁ আমি হ্যাঁ, ফেস কনস তো করতেছি। শোনা হইলো না। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটা বলতে চাচ্ছি যে আমার এখন যেটা মনে হচ্ছে যে আমি একটু ফাঁকিবাজ টাইপের হয়ে যাচ্ছি কিছু কিছু জায়গায়। হ্যাঁ, আগে যেই জিনিসটা ধরো যে নিজে নিজে ট্রাই আউট করতাম, এখন মনে হইতো কি আচ্ছা নিজে না করে এআই এর কাছে চলে যাই। তো এটার ফলে দেখতেছি যে কিছু কিছু জায়গায় হচ্ছে যেটা হচ্ছে যে আমি নিজে ট্রাই করলে আমার কিন্তু ওইটা নিয়ে থিঙ্ক করা লাগতো, আমার ব্রেইন ওইটার হ্যাঁ, স্কিলটা ব্যাপারে ইয়ে ট্রেন্ড আপ হইতো। হইতো, আমার প্রবলেম সলভিং স্কিলটা একটু হচ্ছে ইমপ্রুভ হইতো। তো ওই জায়গাটায় হচ্ছে কি আমি এখন একেবারে ফার্স্ট গ্ল্যান্সে নিজে ট্রাই না করেই যখন হচ্ছে তোমার ওই এআই টুলটা ব্যবহার করতেছি, তো তখন আমি বুঝতে পারতেছি যে আস্তে আস্তে কিন্তু আমার ব্রেনটা তাহলে কোনো নতুন কিছুর জন্য ট্রেন আপ হচ্ছে না, একটু ডাম্প হয়ে যাচ্ছে আর কি। আমি কাজ হচ্ছে ফাস্টার করাই নিতে পারতেছি, বাট অ্যাজ এ হিউম্যান আমি ডাম্প হয়ে যাচ্ছি আর কি। তো আমি এখন হচ্ছে যে যেই জিনিসটা একটু কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমার যখন কমার্শিয়াল পারপোজে কাজ করা লাগবে, প্রোডাক্টিভিটি বুস্ট লাগবে, তখন আমি শুধু হচ্ছে এআই ব্যবহার করব। বাট আমার হচ্ছে যে জিনিসটা আমি শিখতে চাচ্ছি, বা যে জিনিসটা আমার মনে হয় যে নিজে ট্রাই আউট করলে আমার ব্রেন অ্যাক্টিভ থাকবে, ব্রেনের ট্রেনিংটা চলতে থাকবে, ওই জায়গায় আমি এআই টুল হচ্ছে ব্যবহার করব না। হ্যাঁ, ওর কাছ থেকে আমি গাইড নিব, প্রসেস জেনে নিব, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ব্রেনটাকে আমার হচ্ছে অ্যাক্টিভ রাখতে হবে আর কি। বাট লাস্ট
ফিউ মান্থসে আমার মনে হয়েছে যে আমি খুব বেশি পরিমাণ সবকিছু কোনো চোখ বন্ধ করেই একেবারে ব্রেনকে না বলেই আমি এআই এর কাছে চলে যাচ্ছি। তো আমার মনে হয় যে এই হ্যাবিটটা হচ্ছে কন্ট্রোল করা খুব জরুরি। নইলে আমার মনে হচ্ছে যে ৩-৪ বছর ডাউন দ্য লাইনে আমি একদম হচ্ছে মেশিনের মতো হয়ে যাব, যে আমি শুধু হচ্ছে আরেকটা মেশিনকে ওই ইনস্ট্রাকশন মেশিন দিচ্ছি, মেশিন নিজের থিংকিং স্মার্ট হয়ে ক্যাপাবিলিটি যাবে, নাই মানুষ হয়ে যাবে। ডাম হয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটা হ্যাঁ। তো আসলে আমারও অনেক কনসার্ন। আমি এই জন্য আমার আমার নিজের কাজকর্মেও দেখা গেছে যে এআই খুব কেয়ারফুলি ব্যবহার করি, কারণ আহ, না হলে আহ, মানে আমার এটা সবসময় মনে হয় যে যে স্কিলটা আছে, স্পেশালি হচ্ছে প্রবলেম সলভিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই স্কিলটা আসলে কন্টিনিউয়াসলি এর উপরে রাখতে হয়, মানে ইউটিলাইজেশনের উপরে রাখতে হয়। আমার এমনি এখন কোড লেখার পরিমাণ কমে গেছে, কারণ বিশাল বড় একটা টিম আছে, ওইটা দেখতে হুম, হয়, হুম, এরপরে যতটুকু পারি কোড লিখি। কিন্তু মানে ওই যে দেখা গেছে যে হয়তো এআই এর কারণে আমি আগে আহ, একটা টাইম ছিল যে আমি চেষ্টা করতাম ইয়ে করার, আহ, মানে এআই দিয়ে হয়তো হুম, হুম, রিপিটেটিভ কাজগুলা কাজগুলা আগে নিতাম। তো রাইট। আমি চেষ্টা করতেছি যে আমার ইউজেজ যেন ওইটা পর্যন্তই লিমিটেড থাকে, যেখানে নতুন জিনিস শেখার একটা ব্যাপার থাকবে সেখানে আমি এক্স্যাক্টলি। আমি লাগলে সময় বেশি খরচ করে নিজে শিখে তারপরে করব। সব থেকে ইফিশিয়েন্ট ওয়ে না, কিন্তু তারপরে আমার কাছে ওইটাই প্রিফারেবল মনে হয় সবসময়। আচ্ছা, তো আমরা একটু কয়েকটা, মানে আমি মনে হচ্ছে র্যাপিড ফায়ার প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন অনেক লম্বা হবে, হুম, স্পেশালি হুম, বইয়ের ওকে। ব্যাপারেরটা। আচ্ছা। তারপরও ধরো তোমার যদি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা না থাকতো, সেক্ষেত্রে তুমি কি করতা? টাকা পয়সা নিয়ে চিন্তা না থাকলে আমি হয়তো যেটা করতাম স্পেসিফিক হচ্ছে কোনো একটা আহ, জিনিস হচ্ছে টার্গেট করে নিতাম। লাইক ধরো যে মানুষজনকে পড়ানো, বা লাইক ওই যে যেগুলো করলে আসলে ধরো যে ওয়ার্ল্ডটাকে আরও বেটার প্লেস করা যায়, ওইরকম কোনো একটা সেগমেন্ট যেটা হয়তো আমার সাথে ম্যাচ করে, দেন আমি হয়তো ওই টাইপের কোনো কাজে হচ্ছে যুক্ত হয়ে যাইতাম আর কি। মানে ফুল টাইম এডুকেটর হয়ে যায়, তাই তো? হ্যাঁ, বলা চলে, হ্যাঁ, ওরকম। এটা একটা ভালো, হয়তো লেটস লার্ন কোডিং আমরা আবার পুরো দমে ফেরও পাইতাম, ইভেন্ট হইতো। তবে এটা একটা জিনিস ভালো, আমাদের এমনি তো শুরু করা দরকার এটা। যদিও এখন মানে ইন্ডাস্ট্রি প্লাস সবকিছু অনেক স্যাচুরেটেড হয়ে গেছে হুম। এখন, হ্যাঁ, মানে তারপরও কালচার আসলে। চেঞ্জ হইছে, জেনারেশনাল হচ্ছে থিংকিংও চেঞ্জ হইছে। সো ওইটাও একটা ব্যাপার। ওকে, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে তুমি তো অনেকগুলা বই পড়ছো, হ্যাঁ, হুম, হুম। তো এই জন্য এই প্রশ্নটা আমি আহ, যেভাবে সবাইকে করি এভাবে করব না। সেটা হচ্ছে, তুমি কয়েকটা বইয়ের কথা বলো যে বইগুলো তোমার লাইফের প্রভাব ফেলছে বা তোমার পড়ে মনে হয়েছে যে অন্যদেরও পড়া দরকার, এবং কেন। আচ্ছা, এর মধ্যে আমি হয়তো এই মুহূর্তে একটা বইয়ের নামই বলবো, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের হচ্ছে রচনা সমগ্র ছিল। সেখানে হচ্ছে ওনার আই গেস উন্নত জীবন, মহৎ জীবন, এরকম কয়েকটা হচ্ছে বই ছিল আর কি। আমার এক্স্যাক্টলি হচ্ছে ডিটেলস মনে নাই, বাট আমার মনে আছে যে আমার এসএসসি এক্সামের পর হচ্ছে আমি ওই বইগুলো পড়ছিলাম, এবং ইনিশিয়াল লাইফের হচ্ছে ধরো যে এথিক্স, নৈতিকতা, মোরালিটি, এই জিনিসগুলো আমি আসলে ওই বইগুলো থেকে হচ্ছে শিখতে পারছিলাম, যে আসলে ভালো মানুষ হওয়ার জন্য আসলে আমার কী করা উচিত, বা কোন কোন গুণাবলী থাকা উচিত, যেগুলো আমার মনে হয় যে আহ, অনেকগুলোই আমি ওই বইগুলোর মাধ্যমে হচ্ছে জানতে পারছিলাম, এবং স্টিল আমার হচ্ছে ওই জিনিসগুলো মাইন্ডসেটে ঢুকে গেছে যে না, যত যাই হোক আমার লাইফে আসলে হচ্ছে এই জিনিসগুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে। যত যাই ঘটুক এগুলোর বাইরে কখনো হচ্ছে যাওয়া যাবে না। তো আমি সবাইকে সাজেস্ট করব যে ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের রচনা সমগ্র দেখে ৩-৪টা হচ্ছে ওনার বইয়ের নামগুলোই কয়েকটা এরকমই, উন্নত জীবন, মহৎ জীবন। আর ওইভাবে হয়তো অন্য কোনোটা এই মুহূর্তে সাজেস্ট করতে পারবো না। বাট ওই যে শরৎচন্দ্রের বইও যখন পড়ছি তখনও দেখা গেছে যে ওনার কিছু কিছু উপন্যাসের হচ্ছে কিছু ক্যারেক্টার এমন ছিল যেগুলো তখন আমি আমার লাইফের সাথে নিজেকে ওই ক্যারেক্টারগুলোর সাথে কল্পনা করতে পারছিলাম আর কি। তো তখন দেখা গেছে যে ওই ক্যারেক্টারগুলোর ভালো গুণগুলো হচ্ছে আমি চেষ্টা করছি যে না, এই গুণগুলো আমি হচ্ছে আমার মধ্যে চাই, এগুলো নিয়ে কাজ করা উচিত আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে ইতিহাসের যে কোনো মানুষের সাথে যদি তুমি ডিনার করতে পারো, সেক্ষেত্রে কার হুম, সাথে হুম। ডিনার করবা? খুবই টাফ কোশ্চেন।
মানে কখনো ভাবি নাই যে কার সাথে তোমার করব, মনে হয় না এই কার ধরো কোন সাথে। একটা লোকের ব্যাপারে পড়ে বা জেনে যে হ্যাঁ এই লোকের সাথে যদি এক বেলা বসে খাওয়া যেত, একটু হুম কথা বলা হুম। যেত, ভালো হতো? আচ্ছা। হ্যাঁ, অবভিয়াসলি আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলব। বাট তার সাথে ডিনার করার, একসাথে বসে হচ্ছে একটু লং টাইম চ্যাট করার এখনো কখনো সুযোগ হয় নাই। বাট অবভিয়াসলি হ্যাঁ, কিছু সময় কথা বলার সুযোগ হইছে। সো আমি স্টিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলব। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি মানুষের জীবনে তো অনেক ধরনের থাকে, আফসোস থাকে। তো তোমার এমন কোন আফসোস আছে যেটা মানুষের সাথে শেয়ার করতে পারবা, বা ধরো মনে হয় যে আহ, আচ্ছা। এটা নিয়ে এখন আফসোস লাগে বা এরকম কিছু? হ্যাঁ, ওইটা একটু ক্যারিয়ার ফোকাসড একটা আফসোসের কথাই বলবো, যে সেটা হচ্ছে যে আমি যখন সিএসসিতে পড়াশোনা করছিলাম, তখন আসলে আমি হচ্ছে খুব বেশি প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং এগুলোতে সময় দেই নাই। তো আমার মনে হয় যে যদি আমি হচ্ছে আরেকটু ওই জায়গাটাতে সময় দিতাম ওই স্টুডেন্ট থাকাকালীন অবস্থায়, তাহলে আমার মনে হয় যে এখন আমি হয়তো আরেকটু বেটার ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আমার ক্যারিয়ার গ্রোথটা আরও বেটার হইতো আর কি। তো এটাই। এছাড়া আসলে হচ্ছে ওইভাবে চিন্তা করলে খুব বেশি পরিমাণ আফসোসের মতো কোনো কিছু আল্লাহ আমার জীবনে রাখেন নাই আর কি। তো আলহামদুলিল্লাহ, এই তো। যদিও বলে ফেলছো, তারপরেও নতুন একটা জিনিস, মানে লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে যে ধরো তোমাকে যদি টাইম মেশিন দেয়া হয়, দিয়ে বলা হয় তুমি তোমার লাইফের যে কোনো বয়সে ফিরে যেতে পারবা, কোন বয়সে ফিরে যেতা এবং তোমার ওই ওই টাইমের সেলফটাকে কি বলতা? উম, এটাও একটু টাফ। আমি হয়তো আমার ভার্সিটির শুরুর দিকের সময়টাতে ফেরত যাইতে চাইতাম, এবং যে হচ্ছে ওই সময়ে হয়তো নিজেকে বলতাম যে যাই করো আরো কনফিডেন্টলি করার চেষ্টা করো, মন দিয়ে করার চেষ্টা করো। কারণ আমার মনে হয়েছে যে একটা সময় আসলে আমার নিজের মধ্যে কনফিডেন্স খুব কম ছিল আর কি। আমি অতটা ভালোভাবে অনেক কিছুই করার সুযোগ ছিল, করতে পারি নাই ওই কনফিডেন্স না থাকার কারণে। বাট তাছাড়া হচ্ছে সব কিছুই আসলে আমি বলবো যে আমার লাইফে যেভাবে গেছে বা আমি যে অবস্থানে আসছি, আমার মনে হয় কি যে ওই যে আমি চাই না যে আমার অতীতে খারাপ কোনো কিছু থাকলেও সেটা চেঞ্জ হোক। কারণ আমার মনে হয় কি যে আমার রিজিকে ছিল, এবং আমি এখন ধরো যে এখন যেই স্টেজে এসে তোমার সাথে কথা বলতেছি, এটা পুরো জার্নিটাই এইভাবে হওয়ার ছিল। সো আমি যদি ওই কোনো একটা পয়েন্ট চেঞ্জ করে ফেলি, তাহলে হয়তো আর আমি এই রকম পজিশনে থাকবো না। বাট রাইট নাও আমি তো হ্যাপি আছি। কিন্তু চেঞ্জ করে ফেললে আমি কই থাকতাম সেটা তো আমি জানি না। যার কারণে আসলে আমি এই ধরনের থট হচ্ছে মাথায় আনি না, এবং অলওয়েজ হচ্ছে পজিটিভ থাকার চেষ্টা করি। তো যদি ওই যে সংক্ষেপে বলি, ভার্সিটির শুরুর দিকে যাইতাম এবং হয়তো বলতাম যে নিজের উপর নিজের কনফিডেন্সটা আরও বেশি রাখার জন্য। ওকে, ঠিক আছে। একবারে শেষ প্রশ্ন, এটা একটা ফান হুম। প্রশ্ন। সেটা হচ্ছে তোমার জীবন যদি কোনো মুভি হইতো, মুভির নাম কি হতো? ওকে। একটা সিরিজের নাম মাথায় আসছে, সেটা হচ্ছে যে এ সিরিজ অফ আনফরচুনেট ইভেন্টস। এটা যদিও একটু মোটামুটি কমেডি এবং হচ্ছে বাচ্চাদের নিয়ে হচ্ছে একটা শিশুতোষ টাইপের সিরিজ, বাট এই নামটাই মাথায় আসছে। ওকে। আচ্ছা, আমরা আমাদের পডকাস্টের একবারে শেষে চলে আসছি। তুমি আমাদের যারা শুনতেছে পডকাস্ট, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। তাদের উদ্দেশ্যে এটাই থাকবে যে লাইক সব সেশনে দেখা যায় যে টেকনিক্যাল ফিডব্যাকই বা টেকনিক্যাল অ্যাডভাইসই দেওয়া হয়। বাট আজকে হচ্ছে যেটা হয়তো শেয়ার করব, যে আমরা তো আসলে আমার লাইফের অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি এবং সেখানে কিছু ব্যাপার চলে আসছে। তো আমার মনে হয় যে ওই জায়গাগুলো থেকে হচ্ছে যেটা রাখতে পারেন, যে অলওয়েজ মাথায় রাখবেন যে যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আপনার জন্য হয়তো ওই সময় ওই ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং হইতে পারে, কষ্টের হইতে পারে। বাট ওইটাই আপনাকে ধরেন যে আপনার লাইফে নেক্সট স্টেজে যাওয়া যে ভালো সময়টা আছে, বা আপনি হয়তো লাইফে খুব বড় কিছু করবেন সেটার জন্য হচ্ছে তৈরি করে দিচ্ছে আর কি। হ্যাঁ, যে ওই জিনিসটা না ঘটলে হয়তো আপনি যে আপনার বেটার ভার্সনটা হওয়া সম্ভব, সেটা হবে না। যার কারণেই ধরেন যে এই জিনিসটা আপনার সাথে ঘটতেছে, এটা আপনার রিজিকেরই অংশ। তো আমার মনে হয় যে এই বিশ্বাসটা যদি আপনি আপনাদের মধ্যে
রাখতে পারেন বা আমার মনে হয় যে রাখা উচিত, তাহলে আমার মনে হয় যে লাইফের সব কিছুই সহজ মনে হবে আজকে। এবং এই বিশ্বাসটা আসলে আমার মধ্যে আনার পর আমার আসলে কখনো লাইফ নিয়ে কোনো টেনশন কাজ করে না, কোনো কিছুই আমি হচ্ছে কি বলবো যে প্যারাদায়ক মনে করি না আর কি। আজকে যদি আমার কোম্পানি আমাকে বলে যে সুমন কালকে থেকে তোমার চাকরি নাই, আহ, আহ, শেষ। অনেকে স্ট্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় এবং প্যানিক করে ফেলে। আমার একটু স্ট্রেস লাগবে না, আহ, এবং খারাপ লাগবে না। আমার হবে যে ওকে ফাইন, এটা হওয়ার ছিল, হচ্ছে, আমার এদিকে যেটা আছে সেটা হবে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব, ব্যাস। এই তো আমার মনে হয় যে এই মাইন্ডসেটটা রাখা জরুরি। এবং আমি বলবো যে লাইফে যদি হ্যাপি থাকতে চান তাইলে আসলে এই মাইন্ডসেটটা রাখাই এনাফ। চমৎকার। আহ ওকে, আমরা আমাদের পডকাস্টের একেবারে শেষে চলে আসছি। আপনারা যদি আহ, আরো এরকম পডকাস্ট চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে পডকাস্ট চাচ্ছেন। আপনার যদি কোনো স্টোরি থাকে শেয়ার করার মতো, সেটাও কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আমাকে ইমেল করতে পারেন। আর সুমনের জীবনের স্টোরি যদি ভালো লেগে থাকে তাহলে সুমনকে ভালোবেসে একটা লাইক দিতে পারেন। নতুন পর্ব পাওয়ার জন্য ঘন্টাটা বাজিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে। আর নেক্সট পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সুমন, তুমি আমি সবসময় আমার গেস্টদেরকে বলি যে লাস্ট লাস্ট সেন্টেন্সটা আপনারাই বলেন, তাহলে শেষ হয়ে যাবে। তো তুমি লাস্ট সেন্টেন্সটা বলো যেটাতে আমরা পডকাস্টটা শেষ করব। তো আমি তাহলে একেবারে ফর্মালভাবেই বলে দিই, সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্টটা দেখার জন্য। আর আনামের এই পডকাস্টের যে নেক্সট এপিসোডগুলো আছে সেগুলো দেখার জন্য হচ্ছে আমাদের সাথেই থাকবেন, আমিও সাথে থাকবো। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সুমন। আল্লাহ হাফেজ।